সো আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 যেটা বিহেভিয়ারাল ডেসক্রিপশন অফ এন 8-বিট কাউন্টার করব, যেটা নাকি কাউন্ট একটা পিন, রিসেট একটা পিন, ক্লক একটা পিন। কাউন্ট মানে হচ্ছে 8-বিট কাউন্টার আউটপুট, রিসেট হচ্ছে 1-বিট অ্যাসিঙ্ক্রোনাস অ্যাক্টিভ লো রিসেট, মানে যেটা আর কি জিরো যদি আমি করে দিই রিসেটে, সাথে সাথে অ্যাসিঙ্ক্রোনাস বলতে বোঝাচ্ছে এটা ক্লকের উপরে নির্ভর করবে না, সরাসরি জিরো হয়ে যাবে। যেমন ডি ফ্লিপ ফ্লপের রিসেট গুলা আমরা দেখছি, ডি ফ্লিপ ফ্লপ প্র্যাকটিক্যাল যে ডি ফ্লিপ ফ্লপ গুলো আছে, সেট আর রিসেট পিন গুলো, ওইগুলো কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস রিসেট। ঠিক আছে, ওটা কিন্তু ক্লকের উপর নির্ভর করে না। সিঙ্ক্রোনাস মানে ক্লকের উপর নির্ভর করবে। আর ক্লক হচ্ছে 1-বিট ক্লক সিগন্যাল অ্যাজ ইউজুয়াল, একটা টেস্ট বেঞ্চ আছে। আচ্ছা, এখন আপনারা যদি আপনাদের সামনে ইয়া থাকে, আপনাদের এই পিসি ল্যাপটপ থাকে এবং এইচডিএল যদি ইনস্টল করা থাকে, তাহলে একটা কাজ করেন, আমরা এখন ফার্স্টে কোশ্চেন নাম্বার 2টা স্টার্ট করবো, বিকজ আমার কাছে এটা মনে হচ্ছে মাচ মোর ইজিয়ার। তো আমরা কোশ্চেন নাম্বার 2টা শুরু করতে পারি। সেটা করার জন্য আপনাদের যে সাইলাস সফটওয়্যারটা আছে, সাইলাস 2002, সেটা আমরা চালু করি। ঠিক আছে, এটা আগের একটা এটা আমি কেটে দিই। আচ্ছা, সাইলাস সম্পর্কে আমি একটা কথা একটু বলি। এটার কিছু লিমিটেশন আছে। এটা যদিও পোর্টেবল এবং এটা একটা বেশ পুরান সফটওয়্যার, বাট বেশ এইচডিএল শেখার জন্য বেশ ভালো একটা সফটওয়্যার আমি বলবো। কিন্তু এই সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে এটা সর্বোচ্চ 8-বিটের বেশি, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 8-বিট নিয়ে কাজ করতে পারে, এর বেশি সেটা কাজ করতে পারে না। যখনই এটা 8-বিটের বেশি হয়ে যায়, তখন এটা আর সিমুলেট করতে পারে না। তো আমাদের এখানে আমরা আসলে যে সার্কিট গুলোর কথা বলছি অলরেডি, সেই সার্কিট গুলা আমাদের জন্য আসলে সিমুলেশন করা বেশ, আমি বলবো ডিফিকাল্টি হবে। ঠিক আছে, কারণ সিমুলেশন আসলে প্র্যাকটিক্যালি সিমুলেশন করা যাবে না। ঠিক আছে, সহজ কথা বললে প্র্যাকটিক্যালি সিমুলেশন করা যাবে না, বিকজ এখানে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনি শুধুমাত্র কাউন্টারটাই শুধুমাত্র 8-বিট, আর বাকি যেগুলো দেখবেন, যেমন আপনার এইখানে দেখেন, আপনার এ 8-বিট, বি 8-বিট, সো অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এখানেও দেখতে পাচ্ছেন কাউন্টারও অনেক বড় হয়ে গেছে, ইনপুট গুলা 8-বিট 8-বিট মোট 16 বিট হয়ে গেছে, তাই তো? সো আমার যেটা ধারণা, আমরা চেষ্টা করব, বাট আমি আগেই বলে দিলাম লিমিটেশনটা। আমি যতদূর মনে পড়ে আমার সাইলাসের ডেমো ভার্সন যেটা আমাদের কাছে আমি আপনাদেরকে দিয়েছি, এটাতে এই প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, সো সবার ফার্স্টে আমরা কাউন্টারটা স্টার্ট করি। সো দিস ওয়ান ইজ দ্য কোশ্চেন। স্যার রিসেট নিয়ে একটা কথা বললেন না স্যার, ওই যে অ্যাসিঙ্ক্রোনাস অ্যাক্টিভ লো রিসেট মানে জি জানি জি, কি বললেন স্যার? আচ্ছা, কিসের উপর আমরা যে আপনার যে থিওরি ক্লাসে বা ল্যাব ক্লাসে যে ডি ফ্লিপ ফ্লপটা দেখেছি, ঠিক আছে, জি ডি ফ্লিপ ফ্লপে জি রিসেটে রিসেটের সেট দুটো পিন ছিল, মনে পড়ে? জি জি স্যার। ওইখানে বাবল ছিল, মনে পড়ে? জি স্যার। ওই বাবল দিয়ে বোঝাচ্ছে অ্যাক্টিভ লো। ঠিক আছে, অ্যাক্টিভ লো রিসেট, এই কথাটার অর্থ হচ্ছে এটা, মানে ওটা জিরোতে কাজ করে, এটার অর্থ হচ্ছে এটা। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমরা ওই ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে ওইখানে যদি আমি জিরো, মানে রিসেটটা অ্যাক্টিভেট করি, তার মানে রিসেট পিনে যদি আমি জিরো বসাই, তাহলে আউটপুট জিরো। হ্যাঁ, আউটপুট জিরো হয়ে যাবে। ক্লক আসুক আর না আসুক, ইনপুটে কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, অলওয়েজ জিরো হয়ে বসে থাকবে আউটপুট। এটা বলেছিলাম না? জি স্যার। সো তার মানে কি, আপনার রিসেট পিনটা আসলে ক্লকের উপরে নির্ভর করতেছে নাকি করতেছে না, এটা আগে উত্তর দেন। করতেছে স্যার, ক্লক দিলেও কি রিসেটে জিরো দিলে আউটপুটে তো জিরো চলে আসবে। তাহলে কি ক্লকের উপর নির্ভর করতেছে? না 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 না, ও না তো না না, নিজের মতো। রাইট রাইট রাইট, তাহলে ক্লকের উপর নির্ভর করতেছে না, তাই না? যেহেতু ক্লকের উপর নির্ভর করতেছে হুম, না, এর জন্য সেটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস রিসেট। ঠিক আছে, ওটাকে অ্যাসিঙ্ক্রোনাস আচ্ছা জি রিসেট স্যার। বলে। তার মানে যেই রিসেটটা ক্লকের উপর নির্ভর করবে না। ঠিক আছে, জি ওকে। স্যার। জি স্যার। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা চেষ্টা করি এই ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করব সাইলোসের সফটওয়্যারের মাধ্যমে। সো আপনারা আপনাদের, আমি এর মাধ্যমে সাইলোসের একটা টিউটোরিয়াল আসলে হয়ে যাবে আপনাদের, এটা একটা ভালো জিনিস। সো সাইলোসে কাজ করার নিয়মটা হচ্ছে এরকম, আমি দেখাই। ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, ফাইল থেকে যাবেন, আপনার এইচডিএল মডিউল লেখার জন্য নিউ ফাইল ক্রিয়েট করবেন। এটা ব্ল্যাঙ্ক একটা টেক্সট ফাইল লিখতে দিবে আপনাকে। ঠিক আছে, এটা একটা ব্ল্যাঙ্ক একটা টেক্সট ফাইল লিখতে দিবে আপনাকে। সো ওইটার জন্য আপনি লিখে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, আগে একটু একটা জিনিস আমি দেখেন তো। আচ্ছা, আমার কথাটা কি মানে বোঝা যাচ্ছে এখন, নাকি বোঝা যাচ্ছে না? সাউন্ড কি একদম স্যার বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে লেটস স্টার্ট। আমরা বলতেছি যে আমরা
কাউন্টার বানাবো, 8 বিট কাউন্টার বানাবো। আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি এটা পাশাপাশি রাখি, মনে হয় পাশাপাশি রাখলে মনে হয় আপনাদের একটু কিছুটা হলেও বেনিফিট হবে হয়তোবা, কোশ্চেনটা পাশাপাশি রাখলে। ঠিক আছে, এটা কি একটু ছোট করে দিই কোশ্চেনটা, যাতে আপনারা পুরো কোশ্চেনটা একটু ভিজুয়ালাইজ করতে পারেন পুরোটা। সো এই ছিল আমার পুরো কোশ্চেনটা আসলে। আর একটু ছোট করে দিই তাহলে আরো ভালো দেখা যাবে। নাইস। এইবার আপনারা দেখতে পারেন এই যে কাউন্ট রিসেট ক্লক পিন এবং পুরো ডিটেলসটা বাম দিকে রয়েছে, এবং আমি এখানে কোডটা লিখবো। সো আমরা নিয়মটা জানি আগেই। নিয়মটা কি? মডিউল, আমি মেন মডিউল লিখতেছি আগে, এ নাম্বার কোশ্চেন অ্যান্সার করতেছি, মডিউল লিখবো, তারপরে হচ্ছে একটি নাম দিতে হবে সার্কিটের। সো নামের ক্ষেত্রে শুরুতে কখনো নিউমেরিক বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো না, আমরা যে কাজটা করবো, আমরা আগে অ্যালফাবেট ইউজ করতে পারি, যেমন কাউন্টার আন্ডারস্কোর বললাম যে 8 বিট, এটাতে কোনো ঝামেলা করবে না। তারপর আমার পিনের লিস্টিংটা লিখতে হয়, তারপর সেমিকলন দিয়ে এন্ড করতে হয়। আচ্ছা, তারপরে যে কাজটা আমি করব, আমি না এখনো লিখতেছি না, আমি ফরম্যাটটা জাস্ট দেখাচ্ছি, আগে শুরুতে ফরম্যাটটা করে নিচ্ছি। তারপর আমার ইনপুট থাকবে কিছু একটা, তারপর আমার কি থাকবে, আউটপুট থাকবে কিছু একটা, আমাকে এগুলো বলতে হবে। ঠিক আছে, তারপর আমাকে, যেহেতু এটি একটি সিনক্রোনাস, বারবার বলে দিচ্ছি এটি একটি বিহেভিয়ারাল ডেসক্রিপশন, আমি একটা জিনিস একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার জানি যে আমার যেহেতু বিহেভিয়ারাল ডেসক্রিপশন লিখতেছি, সেখানে অলওয়েজ একটা জিনিস ছিল, আপনারা যদি মনে থাকে অলওয়েজ অ্যাট, এই জিনিসটা থাকবেই আপনার। ঠিক আছে, অলওয়েজ অ্যাট এই ব্লকটা থাকবে, এবং ভিতরে আপনার অলওয়েজ অ্যাট ব্লকের ভিতরে আপনার সেন্সিটিভিটি লিস্ট থাকবে, মানে যেই লিস্টের কারণে আর আপনার আউটপুটটা আসলে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই অলওয়েজ ব্লকের কাজটা এখানেই সমাপ্ত হবে, এবং অলওয়েজ ব্লকের ভিতরে আমি আসলে কোড লিখবো। ঠিক আছে, বিভিন্ন কোড লিখবো অলওয়েজ ব্লকের মধ্যে, যদি আমার কোনো কন্ডিশন থাকে কোডের, ইফ এলস, তাহলে ইফ এলস দিব, এবং ফাইনালি একদম লাস্টে যে আমার কোড যখন শেষ করবো, আমি এন্ড মডিউল দেবো। তাহলে এই হচ্ছে একটি, মানে যে কোনো সার্কিটের ক্ষেত্রে কাউন্টার 8 বিট নাম লেখাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যে কোনো একটি আপনার কি বলবো, এটা যে কোনো একটি বিহেভিয়ারাল ডেসক্রিপশনের জন্য বেসিক কিছু জিনিস। ও আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে রেজ থাকবে, বিহেভিয়ারাল ডেসক্রিপশনে রেজ থাকবে, এটা আমরা জেনেছিলাম। সো বিহেভিয়ারাল ডেসক্রিপশনে রেজ থাকবে। সো এই হচ্ছে আমার বেসিক জিনিসগুলো, যেগুলো হচ্ছে একটা বিহেভিয়ারাল ডেসক্রিপশন লিখতে হলে এই জিনিসগুলো আপনার মোটামুটি কমন আর কি। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, যে আমার এখানে যা যা বলা হয়েছে, আমার কি কথা বলুন, আমার কি কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, একটু ইয়া করেন, তাহলে ভালো হয়। ঠিক আছে, সো ওকে ফাইন। স্যার হ্যাঁ বলেন। স্যার একটু প্রবলেম হয়েছে স্যার, আমার সাইলেন্সটা ওপেন করলে দেখা যাচ্ছে যে প্রজেক্ট ফাইল নট ফাউন্ড, এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, আপনার প্রজেক্ট ফাইল নট ফাউন্ড, জি স্যার। ওকে দেন, ওকে দিলে কি হচ্ছে? ওকে দিলে স্যার সাইলেন্সে ঢুকতেছে অবশ্য, হ্যাঁ কিন্তু তাহলে সমস্যা নেই। কিন্তু স্যার আপনার মতো স্যার ট্রাই করলাম, কিন্তু স্যার মনে করেন যে ব্লু কালার যে ইয়াগুলো হয়ে গেছে না স্যার, এটা হচ্ছে না, মানে নিজে ওটা নিজে এটা সমস্যা নেই, সেভ আসছে না। সমস্যা নেই, ওকে সমস্যা নেই। ঠিক আছে, আপাতত করতে থাকেন, করতে থাকেন, পরবর্তীতে সমস্যা ওকে হলে পরে বলেন। ঠিক আছে, সো এই পর্যন্ত সবারই কমন আর কি। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আমি। আচ্ছা একটা কাজ করি, দেখি এইটার ইয়াটা কি বড় করা যায় নাকি, বড় করা গেলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, ফন্ট সাইজটা যদি একটু বড় করে দেয়া যায়, পসিবল হয়। তো এখানে 10 আছে, আমি জি দেখি স্যার। 12 করে দেই। নট শিওর 12 করলে কি এফেক্ট করতেছে, আমি শিওর না। এফেক্ট তো দেখলাম কোনো কিছু হলো না, আহ, বুঝতে পারলাম না আসলে হোয়াট ওয়াজ দ্য এফেক্ট। 14 করে দিচ্ছি আমি। ওকে, দেখছি, না আসলে তো খুব একটা বেশি আমি আসলে চেঞ্জ দেখতে পাচ্ছি না। আহ, দেখি আবারও একটু ট্রাই করে দেখি, আমরা অন্য টাইপ যদি আমরা করার চেষ্টা করি, লাইক এই এই টাইপটা যদি আমি নিতে চাই, বা ফ্র্যাঙ্কলিন গথিক নিতে চাই যদি আমরা, এটা একটু বোল্ডেড দেখা যাচ্ছে, এটা বড় লাগবে, দেখতে সুন্দর হবে না। আচ্ছা আমি একটা কাজ করি,
কনসোলাস যদি থাকে, হ্যাঁ কনসোলাস বেশ সুন্দর একটা ফন্ট, এটা নিতে চেষ্টা করি আমরা এবং বড় করে দেওয়ার চেষ্টা করি। এই এটা বেশি বড় হয়ে গেছে নাকি? দানব সাইজ হয়ে গেছে এবার। আচ্ছা ওকে ফাইন, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। এবার বোঝা যাচ্ছে আমার মনে হয়। এবার না বোঝা গেলে মোটামুটি ধরে নিতে হবে যে আপনি অন্ধ। না না স্যার ঠিক বুঝা আছে, যাচ্ছে স্যার। ঠিক আছে, না স্যার বুঝা যাচ্ছে বোঝা স্যার। যাবে যে আপনি অন্ধ, তাহলে আসলে আর কিছু বলার নাই। ঠিক আছে ফাইন, তাহলে স্টার্ট করি। দেখেন ইনপুটে কি কি ছিল, আমি আবার আমার মাউস পয়েন্টারের দিকে তাকান। ইনপুট এখানে কি ছিল ভালো করে যদি দেখি, রিসেট এবং ক্লকটাই শুধু আমার ইনপুট এবং এখানে কাউন্টটা ছিল আমার আউটপুট। আচ্ছা তাহলে ইনপুটে আমার আসলে শুধুমাত্র রিসেট আর ক্লক, ঠিক আছে। সো বড় হাতের এখানে দিয়েছে, আমি পিনের নামগুলো আগে দিয়ে আসি। জানি যে আমাদের আউটপুটের নামটা আগে লিখতে হয়, তো সেই হিসাবে আমি আউটপুটের নামটা আগে দিলাম বড় হাতের কাউন্ট। তারপরে আমি দিচ্ছি যে কোনো একটা দিতে পারি, যেমন রিসেট ইউজ করতে পারি বা ক্লক দিতে পারি। আমি রিসেট দিলাম সেকেন্ডে এবং ফাইনালি ক্লক দিলাম। এই পিনের লিস্টিং এ আমি জানি যে রিসেট এবং ক্লকটাতে আমরা বাইরে থেকে ইনপুট দেই, সো এটা আসলে আমার ইনপুট রিসেট আর ক্লকটা, এবং এই কাউন্ট সিগন্যালটা হচ্ছে আমার আউটপুট। হ্যাঁ, সো এখানে একটা ব্যাপার আছে যে খেয়াল করে দেখবেন, ইনপুটে যে আমরা রিসেট এবং ক্লকের কথা বলছি এটা কিন্তু 1 বিট, তাই না? তো এর জন্য দেখেন, এটা আমি যদি কিছু নাও লিখি এখানে, তাহলে এটা বাই ডিফল্ট 1 বিট বোঝাবে, কিন্তু কাউন্টটা হচ্ছে আমার 8 বিট। সো কাউন্টটা এখন যদি আমি এইভাবে রেখে দেই, তাহলে আমার কম্পাইলার আসলে 1 বিট কাউন্ট জেনারেট করবে আউটপুটে, ঠিক আছে, 1 বিট কাউন্ট জেনারেট করবে। আমি চাচ্ছি এটি একটি কাউন্ট আউটপুট পিন তৈরি করুক, একটা অ্যারে তৈরি করুক, ঠিক আছে, অ্যারে তৈরি করুক কাউন্টের পিনের। সো এই অ্যারেটা কিরকম হবে আমি দেখাই। ম্যাটল্যাবে আপনারা যেরকম অ্যারে করেন ওরকমই অনেকটা। সো আমি বলছি যে ঠিক আছে, তুমি 0 থেকে 7 কয় বিট হয়? 0 থেকে 7 8 বিট। 8 বিট হয়, রাইট। সো 0 থেকে 7 এ কাউন্টের একটা অ্যারে তৈরি করো। আসলে এই লাইনটার মাধ্যমে যে ঘটনাটা ঘটবে আসলে আপনার, সেটা আমি দেখাই। এখানে পাশে কমেন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের, ডাবল স্ল্যাশ মানে কমেন্ট। আপনার এরকম কিছু পিন সে তৈরি করবে, কাউন্ট 0, ঠিক আছে। সো বুঝতেই পারছেন, তারপর হবে কাউন্ট 1, ঠিক আছে, এরকম কিছু বেশ এরকম কিছু পিন সে তৈরি করবে, ঠিক আছে, এরকম কিছু পিন সে তৈরি করবে। সো এটা হচ্ছে এই ব্যাপারটা। আচ্ছা আমি আগে একটু সেভ করে নিই, কারেন্টের ভয় আছি তো, তাই একটু সেভ করে নিচ্ছি আমি। আর কিছু না, আমি বললাম যেটা HDL প্র্যাকটিস, এটা দিলাম। ফাইল নেমটার ব্যাপারে আমি একটা কথা বলবো। ফাইল নেম যেহেতু এটা একটা HDL মডিউল, ফাইল নেমটা আমি যেটা করব, যেটা আপাতত একটা নাম রাখি, কাউন্টার বললাম, আগের মতোই নামটা দিই, কাউন্টার 8 বিট। বাট যদিও এই নামের সাথে আমার মডিউলের নেমের কোনো মিল নেই, আবারও বলছি এই নামটা আর এই নামটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনারা নিজের নামও দিতে পারেন, এখানে খালি স্পেস ব্যবহার করবেন না আর শুরুতে কোনো নিউমেরিক ইউজ করবেন না। কিন্তু মেন আসল আরেকটা ব্যাপার হচ্ছে নামের শেষে ডট ভি ব্যবহার করতে হবে। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন নাকি, নামের শেষে কিন্তু ডট ভি ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, আপনাদের এটা সেভ করে দেই এবং আমি উপরে এটা আসলে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই। এটা কমেন্ট করে দিলাম, তার মানে এটা আসলে ভ্যালু নেই, এই লাইনটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আমি আসলে কি নামটা দিয়েছি সেটা বোঝানোর জন্য আমি এটা লিখছি আর কি, যে আমি ফাইল নেমটা দিয়েছি আসলে কাউন্টার আন্ডারস্কোর 8, এই যে ডট ভি, বুঝা যাচ্ছে, ডট ভি এক্সটেনশন ইউজ করেছি আমি, ওকে। এটা বোঝানোর জন্য, এটা লিখলে যা না লিখলেও তা, বিকজ এটা কমেন্ট করা, কমেন্টের কোনো ভ্যালু নেই কোডে, ঠিক আছে। কম্পাইলার কমেন্ট পড়বে মানে পড়বে না, স্কিপ করে চলে যাবে, ইটস নট পার্ট অফ কোড, ওকে। আচ্ছা নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, দেখেন আমরা কাউন্ট এখানে সাকসেসফুলি একটা অ্যারে তৈরি করলাম কাউন্টের, যেখানে কাউন্ট 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, কাউন্ট 7 পর্যন্ত সে 8টা পিন তৈরি করলো, ঠিক আছে। সো আমার ইনপুট আর আউটপুট বলা হলো। আচ্ছা রেজটা আমি আপাতত খালি রাখি, রেজটা আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব যে রেজ জিনিসটা আসলে কোনটা রেজ হবে, কোন সিগন্যাল গুলো রেজ হবে, ঠিক আছে। সো অলওয়েজ অ্যাড, আমি চাই কোন জায়গায় এটা মানে কাউন্ট মানে নিচের যে কোডটা আমি লিখবো
সেটা এক্সিকিউট করবে। আচ্ছা, এখানে বেশ সাউন্ড হচ্ছে, আই এম নট শিওর, আপনারা একটু মিউট করে রাখেন যারা যারা আছেন, তাহলে সুবিধা হবে বাকিদের শুনতে। সো অলওয়েজ অ্যাট ব্লকের মধ্যে আমি দেখেন আমার যেই ইয়াগুলো আছে রিসেট ক্লক এই দুইটাই শুধু আছে। সো আমি জানি যে আমার রিসেটটা অ্যাসিঙ্ক্রোনাস ধরনের রিসেট, এটার প্রায়োরিটিটাও ক্লকের থেকে বেশি হাই প্রায়োরিটি। কিন্তু রিসেট এবং ক্লক দুটোতেই আপনার এই কোডটা, আমি যেখানে কোডটা লিখবো সেটা এক্সিকিউট করতে হবে, মানে আপনার সার্কিটটা কাজ করবে, ওয়ার্কিং বা ফাংশনাল হবে। সো আমার সেন্সিটিভিটি লিস্টে আসলে রিসেট এবং ক্লক দুটোই আসবে, কারণ রিসেটের জন্য সার্কিটটা কাজ করবে, ক্লকের জন্য সার্কিটটা কাজ করবে, মানে নিচের কোডে আমার যেতেই হবে। তার জন্য দেখেন আমি কি করতেছি। সো আমি বলতেছি ছোট হাতের হবে সব, পজ এজ সিএল কে, মানে আমি চাচ্ছি যে ক্লকের পজিটিভ এজে যদি কখনো পায় আমার সার্কিটটা ক্লকের পজিটিভ এজ যদি ডিটেক্ট করে তাহলে নিচের কোডে চলে যাবে। অর কমা দিলে অর বোঝায়, অথবা যেহেতু আমার রিসেটটি অ্যাক্টিভ লো, দেখেন রিসেটটি এখানে বলা হয়েছে অ্যাক্টিভ লো ধরনের রিসেট। অ্যাক্টিভ লো ধরনের রিসেটের জন্য আমরা সাধারণত নেগেটিভ এজ নিয়ে থাকি। নেগ এজ এভাবে লেখা হয়, নেগেটিভ এজ অফ রিসেট। তাহলে আমি বলছি রিসেট সিগন্যালটার নেগেটিভ এজে নিচের কোডে এক্সিকিউট করবে, এবং ক্লকের যদি পজিটিভ এজ আসে তাহলে নিচের কোড এক্সিকিউট করবে। এখন তাহলে আসল কথা যে নিচের কোডটা আসলে কি, যেটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি। আগেই বলে রাখি, বারবার এখানে আমি একটা জিনিস উল্লেখ করছি যে দেখেন এখানে রিসেট পিনটা আপনার অ্যাসিঙ্ক্রোনাস ধরনের এবং অ্যাক্টিভ লো রিসেট, এটার প্রায়োরিটি হাই, সবচেয়ে হাই প্রায়োরিটি। তার মানে রিসেট পিনে যদি আমি 0 বসাই, মানে অ্যাক্টিভেট করে দেই, তাহলে আপনার ক্লক থাকুক না থাকুক আউটপুট 0 হয়ে বসে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার রিসেট পিনটি না আমি আবার 1 করে দিচ্ছি। সো যতক্ষণ 0 রিসেট পিনে ততক্ষণই আপনার আউটপুট 0 হয়ে থাকবে, ক্লক আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? সো এটার প্রায়োরিটি সবচেয়ে হাই রিসেট। সো এর জন্য আমি রিসেটটাকে সবার ফার্স্টে লিখব ইফ, এটাকে দুই ভাবে লেখা যায়, আমি দুই ভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। একটা ওয়ে হচ্ছে নট রিসেট, এইভাবে লিখতে পারি ইফ নট রিসেট, মানে রিসেটে যদি 0 দেই, ঠিক আছে, ইফ নট রিসেট, তাহলে কি তাহলে আমার কোডটা কি হওয়া উচিত, যে আমার আউটপুট বা কাউন্ট যেটা সেটা 0 হয়ে যাওয়া উচিত। কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, সরি, কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, আউটপুটটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায় একটা ওয়ে। আরেকটা ওয়ে আপনি পুরো একদম খাস বাঙালি যেটা, সেইভাবে লিখতে পারেন যে রিসেট ইকুয়ালস ইকুয়ালস 0, যে রিসেটের যদি 0 হয়, আপনি কন্ডিশন টেস্ট করতেছেন, কন্ডিশন চেক করতেছেন এটার মাধ্যমে। ঠিক আছে, যে রিসেটের যদি 0 হয় তাহলে কাউন্টে 0 বসায় দাও। ঠিক আছে, আর যদি এই কেস যদি সত্য না হয়, এই কেসটা কখন সত্য হবে, এই কেসটা শুধুমাত্র তখনই সত্য হবে যখন আসলে রিসেটে নেগেটিভ এজ দেখতে পাবে। এটা আমি এক্সপ্লেন করব খুব অল্প পরিসরে যে এটা কেন হবে। অন্যথায় কি হবে আসলে, অন্যথায় এলস কি হচ্ছে, এলস আমি যে কাজটা করব, এলস আমি কি করব, যে আমার কাউন্টের যে ভ্যালুটা থাকবে, কাউন্টে আমি কি করব, কাউন্টে আগের ভ্যালুর সাথে জাস্ট 1 যোগ করে দিব। দেখেন খুবই সিম্পল কোড, কাউন্টের কাজই কিন্তু তাই, এক এক করে বৃদ্ধি করা। প্রথমে যদি 0 থাকে ইনিশিয়ালি, একটা ক্লক পালস বা একটা পজিটিভ এজ পেলে আপনার কি হবে, যে 1 হয়ে যাবে, পরের পজিটিভ এজে 2, এরকম পরের পজিটিভ এজে 3, 4, 5, 6, 7, এরকম করে এক করে বাড়তে থাকবে প্রত্যেকবার ক্লকের পজিটিভ এজে। ঠিক আছে, এর জন্য এই বৈশিষ্ট্যটাকে বোঝানোর জন্য আমি যে কাজটা করেছি, কাউন্ট ইজ ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। এই জিনিসটা কি বুঝি, যে কাউন্টের প্রেজেন্ট ভ্যালু হবে কাউন্টের প্রিভিয়াস যে ভ্যালুটা থাকবে সেটার সাথে 1। সো ইনিশিয়ালি ধরেন কাউন্টের প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে, প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে 0, 0 সাথে যদি 1 যোগ করে দেই, প্রেজেন্ট ভ্যালুটা হবে 1 যখন একটা পজিটিভ এজ পাবে। সো এরই মাধ্যমে আমার মোটামুটি কোডের যে মূল অংশটা সেটা কিন্তু শেষ, কোডের মেইন জিনিসটা শেষ, খালি একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে রেজে আমি দেখেন ব্ল্যাঙ্ক রেখেছি। এই রেজের একটা ব্যাপার খেয়াল করবেন, যে আমি বলেছিলাম রেজ কোনগুলা হয়, আপনাদের গত ক্লাসে বা থিওরি ক্লাসেও বলেছি, আমি ল্যাব ক্লাসে বলেছি রেজের ব্যাপারটা।
রেজ কোনগুলো আমি সিলেক্ট করব। বলেছিলাম অলওয়েজ ব্লকের ভেতরে আপনি যেই ভেরিয়েবল বা যেই আউটপুট বা যেই ভেরিয়েবল গুলাকে আপনি অ্যাসাইন করবেন, কোন একটা ভ্যালু অ্যাসাইন করবেন, সেটাই হচ্ছে রেজ হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, অলওয়েজ ব্লকের ভেতরে আপনি শুধুমাত্র কাউন্ট একটি নামক ভেরিয়েবল বা আউটপুটটিকে আপনি অ্যাসাইন করেছেন। তার মানে অবশ্যই বুঝতে পারছি আপনার কাউন্টটা আসলে কি হয়ে যাবে, রেজ টাইপ হয়ে যাবে, টাইপটা রেজ হয়ে যাবে, মানে এটা একটা রেজিস্টার টাইপ। তার মানে যখন আপনার পজিটিভ এজ ক্লকও পাবে না, নেগেটিভ এজ রিসেটও পাবে না, তখন আসলে আপনার কাউন্ট যে আউটপুটটা রয়েছে আগের ডাটাটা সে হোল্ড করে থাকবে, মানে রেজিস্টারের মতো কাজ করবে, মেমোরির মতো কাজ করবে, এর জন্য এটাকে রেজ বলা হচ্ছে। তো আমি লিখে দিই কাউন্টের যে পুরো আমার 8টা বিট রয়েছে সেই 8টা বিট আসলে রেজ টাইপ। ঠিক আছে, 8টা বিট আসলে রেজ টাইপ। এই মুহূর্তে আমি এটা সেভ করে নেই। আসলে আমার কোড এখানে সমাপ্ত হলো। দেখেন এটি একটি 8 বিট সিঙ্ক্রোনাস কাউন্টারের জন্য একটি কোড। স্যার হ্যাঁ স্যার ইফ দিয়ে যে রিসেট যদি 0 হয় তাহলে হ্যাঁ, এখানে কাউন্ট 0 হবে, এটা কাউন্ট জিরো, বোঝাচ্ছে। রাইট। আচ্ছা আচ্ছা। এটা হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে, এটা হাইয়েস্ট প্রায়োরিটি। জি স্যার। কারণ আমরা প্র্যাকটিক্যাল সার্কিটে জানি আমি যদি রিসেটে 0 দিয়ে দেই তাহলে মানে আর কোনো কিছু সে দেখবে না, রিসেট হয়ে বসে থাকবে। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে। এইবার হ্যাঁ, আমি এটা হাইয়েস্ট প্রায়োরিটি হয়েছে কারণ হচ্ছে এখানে অ্যাসিনক্রোনাস বলা হয়েছে। অ্যাসিঙ্ক্রোনাস এখানে বলা যদি হয়েছে। সাপোজ সিনক্রোনাসের ক্ষেত্রে হইতো, হুম, তখন কি ক্লকটা বেশি ক্লকের উপর ডিপেন্ড করতো না তখন স্যার? রিসেট রাইট, আমি যা দেই গুড, না ভেরি দেই। গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তখন যদি সিঙ্ক্রোনাস হতো, তার কোশ্চেনটা কিন্তু ভেরি গুড, আই লাইক ইট, যে তার কোশ্চেনটা যদি সিঙ্ক্রোনাস রিসেট বলা হতো তাহলে কি হতো। তার মানে রিসেটটা ক্লকের উপর নির্ভর করবে। আমি রিসেট দিলে সাথে সাথে রিসেট হবে না, ক্লকের সিগন্যাল পেলে তাহলে রিসেট হবে। সেই ধরনের বৈশিষ্ট্যকে আপনি বোঝানোর জন্য এইখানে এই সেন্সিটিভিটি লিস্টটা রাখা যাবে না, নেগেটিভ এজ রিসেট। কারণ আপনি তখন শুধুমাত্র ক্লকের উপর নির্ভর করছেন। আমার কথাটা বোঝা গেছে? সিঙ্ক্রোনাস কথাটা বলার সাথে সাথে, জি জি। সিঙ্ক্রোনাস রিসেট বলার সাথে সাথে আপনি বুঝাচ্ছেন যে আপনি আসলে ক্লকের উপর নির্ভরশীল। তাহলে ক্লকের যে মাত্র পজিটিভ এজ পাবে তার মানে আপনার এই জিনিসটা পুরোপুরি বাদ চলে যাবে, ঠিক আছে। এই অংশটা পুরোপুরি থাকবে না তখন সিঙ্ক্রোনাস রিসেটের ক্ষেত্রে, এটা থাকবে না। এবং বাকি কোডটা অনুরূপ যা আছে তাই থাকবে। হাইয়েস্ট প্রায়োরিটি রিসেট এবং এলস এই জিনিসটা ঘটবে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সিঙ্ক্রোনাস রিসেটের ক্ষেত্রে। জি স্যার, মানে বাকি কোড স্যার সেম থাকবে, সেম রিসেট। থাকছে, আচ্ছা রাইট। সো আপাতত আমরা অ্যাসিঙ্ক্রোনাস রিসেট নিয়ে কথা বলছি। সো এটা কোডটা এরকম কিছু, যে রিসেট আলাদাভাবেই ক্লক থাকুক না থাকুক, আমি বুঝাচ্ছি ক্লকের পজিটিভ এজ আসুক না আসুক সেটা আমার টেনশন না। আমার কথা হচ্ছে রিসেটে যদি আমি 0 দেই তাহলেই যাতে রিসেট হয়ে যায়। তাহলে এখন আমি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি, পজিটিভ ক্লক আর নেগেটিভ রিসেটের ব্যাপারটা খুব সংক্ষেপে একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব এখানে কি হচ্ছে আসলে। ওয়াই, যে কেন আসলে নেগেজ রিসেট আমি কথাটা উল্লেখ করেছি আলাদা করে। দেখেন, আপনি যখন রিসেট পিন যেটা রয়েছে, আপনাদের যে রিসেট পিনটা রয়েছে, রিসেট পিনের যদি আমি কথাটা চিন্তা করি, ধরেন কথার কথা নর্মাল ফাংশনের জন্য আমি লজিক 1 দিয়ে রাখবো সবসময়, তাই তো? তাহলে এটি নর্মাল কাউন্টারের মতো কাজ করবে। ক্লকের পজিটিভ এজ আসলে সে সুন্দর 1 2 3 4 5 6 7 এভাবে কাউন্ট করতে থাকবে। কিন্তু যেই মাত্র আমি রিসেট পিনে একটা 0 দিব তাহলে এটা এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে এটা এরকম হয়ে যাবে। তার মানে একটু ভালো করে যদি খেয়াল করে দেখবেন আপনারা, যে নর্মাল নর্মাল রিসেটের যে নর্মাল স্টেট 1 থেকে 0 তে দিলে রিসেট হচ্ছে, তাহলে এই জায়গাটায় এটা রিসেট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমার কাউন্টটা হয়ে যাবে কত, 0, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু আপনার কাউন্টটা 0 হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি যদি আবার একটু ফেরত যাই, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আমি এখানে নেগেজ রিসেট আলাদা একটা লাইন লিখছি কেন, নেগেজ কথাটা লিখলাম কেন, ওয়াই নেগেজ, নেগেটিভ এজ কেন? সেটার ব্যাখ্যাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে। সেটার ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন আপনি রিসেট করতে হলে আগে 1 থেকে 0 করতে হবে আপনাকে, তাই তো? 1 থেকে 0 করলে দেখেন লজিক 1 থেকে যখন 0 হয় তখন একটা আসলে নেগেটিভ এজ তৈরি হয়। সো এই নেগেটিভ এজটা যখন আপনার সার্কিট বা আপনার কম্পাইলার ডিটেক্ট করবে, সাথে সাথে যখন নেগেটিভ এজটা ডিটেক্ট করলো, বাই দ্যাট টাইম আপনার কিন্তু ভ্যালুটা রিসেটে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো তখন ও দেখতে পারবে যে আপনার রিসেটে আপনি 0 বসাইছেন, এবং তখন সে কি করবে, আপনার কোডে যেহেতু আপনি ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছেন যে কাউন্টটাকে তুমি
জিরো বানায় দাও, তখন সে কাউন্টটাকে জিরো বানায় দিবে। এই জিনিসটা আমি কোন ক্ষেত্রে বলছি, যদি আপনার ক্লকের পজিটিভ এজ না আসে, কথার কথা আপনি ক্লক দিলেনই না, আমার কথা বোঝা যাচ্ছে, ক্লক দিলেনই না, তাহলে তো সার্কিট বসে থাকবে, কোনো কাজ করবে না। কিন্তু ওই অবস্থায় যদি আপনি রিসেট কাজ করাতে চান, তাহলে কিভাবে কাজ করাবেন? এটার উপায়টা হচ্ছে এটাই যে রিসেটের নেগেটিভ এজ ধরা। রিসেটের নেগেটিভ এজ ধরার জন্যই আমরা এই কাজটা করলাম, যে আমি ক্লকের উপর নির্ভর করলামই না, রিসেটের পিন আমি জাস্ট 1 থেকে 0 করে দিলেই নেগেটিভ এজ তৈরি হয়ে গেল। সাথে সাথে আমি 0 দেখতেছে আমার সার্কিটটা, এবং সাথে সাথে এই রিসেটের যে অ্যাক্টিভ লো হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল, এবং সে কাউন্টটাকে 0 বানাই দিবে। সেখানে ক্লক থাকুক না থাকুক, আই ডোন্ট কেয়ার। আমার কথা বোঝা গেছে? আমার কি কথা বোঝা গেছে? জি স্যার, বাট স্যার এই জায়গাটা একটু কনফিউশন আছে স্যার। হ্যাঁ 1 থেকে 0 তে গেলে এই টাইমটুকু তাহলে কি হবে? আমি স্টার্টিংটা করব কিভাবে? নেগেটিভ রিসেট যদি আমি ক্লকই না দিই, হ্যাঁ তাহলে হ্যাঁ 1টা কোত্থেকে আসলো? ও, ক্লক রিসেট, দেখেন, আচ্ছা ঠিক আছে, রিসেট, ক্লক একটা আলাদা ইনপুট, রিসেট একটা আলাদা ইনপুট, ঠিক আছে। রিসেট এটা তো আমি বাইরের থেকে ইনপুট দিব, ধরেন আমি ক্লকে 0 দিয়ে রাখলাম, সব সময় 0 দিয়ে রাখলাম, আমি দিলামই না, ক্লকের তো তাহলে পজিটিভ এজ আসবেই না। তাহলে জি ক্লকের জন্য, তাহলে কিন্তু আমি একটু শিওর যে ক্লকের জন্য সার্কিটটা ট্রিগার করবে না, ক্লকের জন্য সার্কিটটা ট্রিগার করবে না, মানে ক্লকের জন্য এই কোডটা কাজ করবে না। এখন আমি চাচ্ছি যে ক্লকের জন্য না, আমার হাইয়েস্ট প্রায়োরিটি যদি যেহেতু রিসেট, আমি রিসেটের জন্য কাজ করাতে চাচ্ছি, এর জন্য আমি কি করলাম, আমি যে কাজটা করলাম, রিসেটের জন্য আমি আলাদা একটা যে নেগেজ রিসেট কথাটা বলার ফলে যে জিনিসটা হচ্ছে, আমার ক্লক এই যে যেটি বললাম, ক্লক থাকুক না থাকুক, রিসেটে দেখেন আমি যদি লজিক, রিসেটে তো আমি ইনপুট দিব, রিসেট হচ্ছে 1 বিট ইনপুট, আমি বাইরের থেকে যদি 1 করে তারপর 0 করে দেই, তখন কিন্তু একটা নেগেটিভ এজ তৈরি হবে। এই নেগেটিভ এজটা যখনই তৈরি হবে, তখনই আমার সার্কিটটা ট্রিগার করবে, ঠিক আছে, ট্রিগার করবে, এবং ট্রিগার করার ফলে তখন সেটা কি করবে, নিচের কোডে চলে যাবে। দেখেন তখন কিন্তু এটার জন্য ট্রিগার করেনি, ট্রিগারটা শুধু করবে এই নেগেটিভ এজ রিসেটের জন্য। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। যদি এটা বোঝা যায়, তাহলে সো এই হলো আমার অবস্থা, যে আমার ক্লক থাকুক না থাকুক, আমার যদি আমি রিসেট পিনে 0 দেই, তার মানে লজিক 1 থেকে যখন 0 হয়ে যাচ্ছে, যে যখনই নেগেটিভ এজটা তৈরি হচ্ছে, তখনই কিন্তু আমার সার্কিটের কোডটা ট্রিগার করতেছে এবং আউটপুটটাকে রিসেট বানায় 0 বানায় দিচ্ছে, ঠিক আছে। এইবার আমি আসি ক্লকের ব্যাপারে, আমি কথা বলি। ক্লকটা অ্যাজ ইউজুয়াল, ক্লকের যদি পজিটিভ এজে, আমি জানি যে ক্লকে আমার কাউন্টের জন্য ক্লকের পজিটিভ এজটা আমি ব্যবহার করতে চাচ্ছি, যে যতবারই ক্লকের পজিটিভ এজ আসবে, ততবারই একটা করে কাউন্ট বাড়াবে, যদি না রিসেটে কি থাকে, 0 থাকে। রিসেটে যদি 0 থাকে, তাইলে তো কোনো কথা নাই, ক্লকের পজিটিভ এজ আসলো, কথার কথা। আবার আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন, আবারও এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে, তো এটা আগেরটা বোঝানোর জন্য দেখাইলাম, এবার একটু নতুন একটা জিনিস দেখাই। ধরেন আপনার ক্লকের পজিটিভ এজ আসলো, ঠিক আছে, আপনার ক্লকের পজিটিভ এজ আসলো, বাট আপনার সমস্যাটা হচ্ছে আপনি স্টিল রিসেটে 0 দিয়ে রাখছেন। আউটপুট কি হবে? এই জায়গায় সার্কিটটা একবার ট্রিগার করবে, কোডটা একবার ট্রিগার করবে, এবং কাউন্টটাকে 0 বানায় দিবে। পরবর্তীতে আবার কম্পাইলারটা ট্রিগার করবে এই ক্লকের পজিটিভ এজে, কিন্তু আমি দেখলাম ক্লকের পজিটিভ এজে ট্রিগার করলেও, আমার ফার্স্ট লাইনটা হাইয়েস্ট প্রায়োরিটি কিন্তু রিসেটে চেক করবে, রিসেটে 0 আছে নাকি, এবং দেখবে সেখানে 0 যদি থাকে, তাহলে 0 বানায় দিবে। তো খেয়াল করে দেখেন, প্রথমে যখন এই নেগেটিভ এজে ট্রিগার করলো, সে 0 দেখলো, 0 বানায় দিল। পরবর্তীতে সে কিন্তু রেজিস্টার হয়ে বসে থাকবে, ডাটা ধরে রাখবে, কারণ আর কোনো চেঞ্জ নাই সিগন্যালে, রিসেটে ভ্যালু আমি 0 দিয়ে রাখছি। কিন্তু যখনই ক্লকে পজিটিভ এজ আসলো, যেটা আমার সেন্সিটিভিটি লিস্টে উল্লেখ করা আছে, তখন কিন্তু আবার সার্কিটটা ট্রিগার করবে, কোডে চলে যাবে, এবং সে ফার্স্ট প্রায়োরিটি দেখবে যে ইফ রিসেট ইজ ইকুয়ালস টু 0 চেক করবে। দেখতেছে যে ঠিক এই মোমেন্টে সে দেখবে যে রিসেটের ভ্যালুটা 0 আছে। সে আবার কি করবে, আবারও সে কাউন্টকে 0 বানায় রাখবে, ঠিক আছে। সো দেখেন, আপনার যদি, তার মানে এটার মাধ্যমে এটা আমরা এনশিওর করতে পারতেছি যে রিসেটে যদি 0 থাকে, ক্লক থাকুক, বা ওই যে কথাটা বলছি আমি, ক্লক থাকুক, দ্যাট মিনস এই কথাটা, ক্লক যদি থাকে বা না থাকুক, তার মানে এই কথাটা,
ক্লক থাকুক বা না থাকুক আপনার আউটপুট অলওয়েজ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমার কথাটা বুঝা গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড। যদি এই জায়গাটা বুঝে থাকেন তাহলে নরমাল অপারেশনের জন্য আপনার প্রশ্ন করতে পারে, স্যার তাহলে নরমাল অপারেশনের জন্য আমরা কি কাজ করব? আমরা যে কাজটা করব, রিসেটকে 1 করে রাখবো। তাহলে যে ঘটনাটা ঘটবে, পরবর্তী যে ক্লকের এজ আসলো, তাহলে সার্কিট ট্রিগার করতেছে আবার কোন জায়গায়? তাহলে একবার এই নেগেটিভ এজে ট্রিগার করলো সেনসিটিভিটি লিস্টে, প্রথম ট্রিগারটা করলো এই জায়গাটায়, পরবর্তী পজিটিভ এজে ট্রিগার করলো, কিন্তু স্টিল যেহেতু রিসেটের ভ্যালুটা 0 ছিল তার জন্য কাউন্টটাকে সে 0 বানায় দিল। পরবর্তী ট্রিগার কোথায় করবে? আবার পরবর্তী ক্লকের পজিটিভ এজে, নাকি? রাইট, পরবর্তী পজিটিভ এজে ট্রিগার করবে। ওকে, সো সেই জায়গাটায় আমি এখন চিন্তা করেন এই মোমেন্টে, ঠিক এই মোমেন্টে কাউন্টের ভ্যালুটা কত হবে? প্রথম ক্লকের পজিটিভ এজ পেল এবং দেখতেছে রিসেটের ভ্যালু কি 0 আছে নাকি নাই। এখনো তো স্যার রিসেট 0 না 1? দেখেন তো রিসেট 0 নাকি 1। এই যে এই সেকেন্ড পজিটিভ এজে রিসেটের ভ্যালু কত দেয়া আছে দেখেন তো, 1 1। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার কোডটা একটু দেখে আসি। দেখেন তো ফার্স্ট যখন ক্লকের পজিটিভ এজে ট্রিগার করলো আবার, তখন সে দেখলো, চেক করতেছে রিসেটের ভ্যালু 0 আছে নাকি, 0 আছে নাকি 1 আছে? 1 আছে স্যার, 1 এটা আছে, হবে না রাইট। প্রথমটা। তাহলে এটা তো ফলস, এটা এক্সিকিউট করবে না, পরের লাইনে চলে যাবে। তাহলে পরের লাইনটা কি হবে, কাউন্টের প্রিভিয়াস ভ্যালুর সাথে 1 যোগ করবে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ভ্যালু। প্রিভিয়াস ভ্যালুটা কত ছিল কাউন্টের, আমরা একটু আগে দেখলাম 0। 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 তাহলে কাউন্টের নতুন ভ্যালুটা কত হবে? 1 1 হবে। তাহলে আমি খুব সিম্পলি বলতে পারি যে আমার এখানে কাউন্টের নতুন যে ভ্যালুটা সেটা আসলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং সিমিলারলি আপনারা হয়তোবা গেস করতে পারতেছেন, আমার যদি পরবর্তীতে আরেকটা পজিটিভ এজ আসে, রাইট, আরেকটা পজিটিভ এজ আসে, তাহলে আবার কি হবে, এই জায়গাটায় আবার ট্রিগার করবে এবং সে দেখতেছে এখানে রিসেটের ভ্যালু 0 না। হ্যাঁ আশিক রহমান, কোন প্রশ্ন বলেন? হ্যাঁ আশিক রহমান, প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার অনেকটা চাপ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সো পরবর্তীতে যদি এই জায়গাটায় ট্রিগার করে আমার থার্ড পজিটিভ এজে, তখন কি হবে, কাউন্টের প্রেজেন্ট যেহেতু রিসেটের ভ্যালুটা 0 নাই, তো ওটা নিয়ে কোনো টেনশন নাই, আউটপুটকে 0 করবে না। সো বর্তমানে আউটপুটটা কত ছিল, 1। প্রিভিয়াস আউটপুটটা ছিল 1। সে 1 এর সাথে প্রিভিয়াস আউটপুট 1 এর সাথে নতুন 1 যোগ করবে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে নতুন প্রেজেন্ট যে কাউন্টের আউটপুট সেটা কত হয়ে যাবে তখন, 2। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো ইউ গেট দ্য পয়েন্ট। আমার মনে হয় আপনারা ইয়াটা বুঝতে পারতেছেন। এখানে একটা জিনিস আমি খালি উল্লেখ করব, দেখেন আপনার এটা কত বিট কাউন্টার আমরা বানাচ্ছি, আপনি বলেন তো? 8 বিট কাউন্টার, রাইট? তাই তো, 8 বিট কাউন্টার। সো 8টা বিট আছে, তাই তো? সো আপনার একটা সময় তো 8টা বিটই 1 হয়ে যাবে, তাই না? 8টা বিটই 1 হয়ে যাবে। তখন যদি আরেকটা ক্লকের পজিটিভ এজ পায়, তখন কি হবে, আরো 1 যোগ হবে, আরো 1 যোগ হলে কি হবে, এই জিনিসটা ঘটবে। দেখেন এটা বুঝেন নাকি, 8টা 1 এর সাথে 1 যোগ করলে সামনে একটা 1, বাকি 8টা 0, তাই তো? কিন্তু আমার আউটপুট তো 8 বিটের, তাহলে আসলে কি ঘটনা ঘটবে, আসলে যে ঘটনাটা ঘটবে আপনার এই জিনিসটা, এটা বাদ হয়ে যাবে। যেমন একটা 20 লিটারের বালতিতে, 20 লিটার পানি আটালেন, দ্যাট মিনস 8 বিটের একটা রেজিস্টারে 8 বিট আপনি আটালেন, তার পরবর্তীতে 20 লিটারের পরে আপনি আরো যদি 1 লিটার যোগ করতে চান, তাহলে কি হয়, ওই 1 লিটারটা পড়ে যায়। তো অতিরিক্ত আপনি আরো যোগ করতে চাইলেন, সেই যে অতিরিক্ত ক্যারিটা তৈরি হলো, সেই ক্যারিটা রাখার জায়গা নাই, পড়ে গেল, ওভারফ্লো হয়ে গেল, নাকি? বুঝা যাচ্ছে? জি স্যার। তার মানে আপনার হাইয়েস্ট যে কাউন্ট, তার মানে হাইয়েস্ট কাউন্টটা কত হবে আপনার, 2 টু দি পাওয়ার এখানে কত আছে আমার, হাইয়েস্ট কাউন্টটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এই 3 কেন, 8 বিট না? 8 হ্যাঁ হ্যাঁ, জি 2 স্যার। টু দি পাওয়ার 8 মানে কত আপনার, 256 নাকি, 256। তাইলে এটা যেহেতু সবগুলো 1, তাহলে 255 পর্যন্ত কাউন্ট করতে পারবে সর্বোচ্চ।
0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করতে পারবে। ঠিক আছে, 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট সে করতে পারবে, এবং 255 এর পরে +1 করলে এটা মানে কিন্তু 255 বাই দ্য ওয়ে। এর সাথে যখন আবার আমি আরেকটা পজিটিভ এজ পাবো, তাহলে কিন্তু কি হয়ে যাবে, তখন আবার কোথায় রিটার্ন করবে, আবার 0 তে রিটার্ন করবে। বুঝা যাচ্ছে? তাহলে 0 থেকে স্টার্ট হবে 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 করে এরকম 255 পর্যন্ত যাবে। যাওয়ার পরে আবার যদি আরেকটা পজিটিভ এজ আসে, তাহলে 255 এর সাথে 1 যোগ হয়ে আসলে দেখতে পাচ্ছি যে 0 হয়ে যাচ্ছে, কারণ ওই 1টা রাখার জায়গা নাই। তো 0 তে আবার ব্যাক করবে, তাহলে 255 এর পর আবার 0 হয়ে যাবে, তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যেতে থাকবে। ওকে, বুঝা যাচ্ছে আমার কথা? ডু ইউ গেট ইট? স্যার 0 টু হ্যাঁ, 2 মানে 255 এই জায়গাটা মানে কিভাবে কাউন্ট করবে স্যার? ও এই জায়গাটা আবার বলবেন স্যার একটু? আচ্ছা, এখানে কাউন্টিং এর সিকোয়েন্সটা দেখেন, যে এখানে এটা বুঝতে পারছি নাকি, দেখেন ক্লকের রেস পাইলেই একটা করে কাউন্ট বাড়াচ্ছে, তাই না? পজিটিভ জি রেস স্যার। পাইলে যখন জি স্যার। রিসেটের ভ্যালু 1, যখন রিসেটের ভ্যালু অবশ্যই 1 থাকতে হবে। সো এরকম করে আপনি ধরেন ক্লকের পজিটিভ এজ পাচ্ছে, এবং ক্লকের পজিটিভ এজ পাইতে পাইতে আপনার কাউন্টের যে ভ্যালুটা আছে সেটা বাড়তে বাড়তে 255 হয়ে গেল, তার মানে সব 8টা বিটই 11111 হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। 8টা বিটই 111 হয়ে গেল। সো 8টা বিট যদি 1 হয়ে যায়, এটার মানে হচ্ছে আমরা ইজিলি এটা দেখতে পারি, আপনারা যদি ক্যালকুলেটর ইউজ করে থাকেন, দেখবেন যে আপনারা ক্যালকুলেটর ইউজ করেন, ক্যালকুলেটরে যদি আপনারা দেখেন যে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর, সরি সায়েন্টিফিক না, আমি যদি প্রোগ্রাম ক্যালকুলেটর ইউজ করি এবং আমি জাস্ট ডেসিমালে বললাম যে, বা ডেসিমাল না, আমি বাইনারিতেই বলি, আমার 8টা 1, তাই না? 1 2 3 4 5 6 7 8, 8টা 1, 8টা 1 মানে যে দেখেন ডেসিমেলে কত লেখা উঠতেছে, দেখা যাচ্ছে? লেখাটা দেখা যাচ্ছে ডেসিমেলে কত, এটা 255 দেখতে পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি না? যে আমি আবার ক্লিক করলাম ডেসিমেলে যাতে দেখতে পারেন 255, তার মানে 8টা 1 মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম কাউন্ট নাম্বার আপনার, সেটা 255। এরপরে যখন আপনি আরো এক বিট যোগ হবে, তখন কি হবে, নর্মাল হিসাব, আপনি ব্যাপারটা এইভাবে চিন্তা করেন, আপনি ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে 8টা যে বিট আছে 1 যোগ করেন, যোগই তো হচ্ছে, তাই না? এডিশনই তো হচ্ছে, আর তো কিছুই হচ্ছে না। এটার সাথে তো তাহলে পুরান প্রিভিয়াস ভ্যালুর সাথে নতুন 1 যোগ হবে, এটা যোগ করলে রেজাল্টটা কি দাঁড়ায়, 0 0, 8টা 0 হবে আর কি, 8টা 0 হবে এবং বাঁ দিকে একটা 1 আসবে। কিন্তু দুঃখের ব্যাপার, আপনার যে আউটপুট সেখানে জায়গা আছে কয় বিটের জন্য, 8 বিট। 8 জি বিট। স্যার। তাহলে তো সে 8 বিট দেখাইতে পারবে। অতিরিক্ত যে 1টা বাঁ দিকে আসছে, 9th বিটে আসছে, সেটা হচ্ছে বালতির যে 20 লিটার বালতির উদাহরণ দিলাম, 21 নম্বর লিটারটা পড়ে যাবে, তেমন ভাবে আপনার অতিরিক্ত 9th বিটটা পড়ে যাবে বা ওভারফ্লো হয়ে যাবে। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝে তার যাচ্ছে। মানে আসলে আপনি দেখতে পারবেন আউটপুটে সব 0, তার মানে আমার 0 হয়ে গেছে, সহজ কথা। 255 এর পরের স্টেটটা কি হবে, 0। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে আবার আমি ফেরত চলে যাই। তো এটা আমার ছিল মেইন মডিউলটা। তাহলে এই পর্যায়ে আমি দেখেন, আমি সেভ করিনি, স্টার উঠে আছে, তো আমি সেভ করে ফেলবো। তাহলে আমার হয়ে গেল মেইন মডিউলটা লেখা। এখন আমার টার্গেটটা হবে আমার টেস্ট বেঞ্চ বা টেস্ট মডিউলটা তৈরি করা। তো আমি ফাইলে ক্লিক করব, নিউ, নতুন একটি তৈরি করতে হবে। টেস্ট মডিউলের জন্য আপনারা জানতে চেয়েছিলেন যে টেস্ট মডিউলটা কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা দেখবো নিচে। এখন টেস্ট বেঞ্চে আমরা জিনিসটা একটু যদি দেখি, টেস্ট বেঞ্চের ব্যাপারে এই জিনিসগুলো বলা হয়েছে। বলছে রাইট এ টেস্ট বেঞ্চ টু ভেরিফাই দ্য সার্কিট, রিসেটে 0, ক্লকে 0 বসাও 0 ন্যানো সেকেন্ডে, রিসেটে 1 বসাও 20 ন্যানো সেকেন্ডে, আর একটা ক্লক সিগন্যাল তৈরি করো যেটা নাকি টগল করতেছে প্রতি কত ন্যানো সেকেন্ড পর পর, 5 ন্যানো সেকেন্ড পর পর, এরকম 400 ন্যানো সেকেন্ড পর্যন্ত তুমি সিমুলেট করো, এটা বলা হয়েছে। তো এটা প্রশ্ন ছিল। তো টেস্ট বেঞ্চের জেনেরিক ফরম্যাটটা আমরা জানি, সেটা আমরা লিখে ফেলি, মডিউল। ঠিক আছে, একটা নাম দিতে হবে টেস্ট বেঞ্চের সার্কিটের নাম। আমি জাস্ট কাউন্টার, অবশ্যই সেম নাম দিব না, মডিউলের নামটা সেম দিব না, আন্ডারস্কোর টিবি, এই আন্ডারস্কোর টিবি দ্বারা আমি আলাদা করে ফেললাম। আমার মেইন মডিউলের নামটা কিন্তু এখানে
8 বিট ছিল, এখানে 8 বিট রাখছি কিন্তু অতিরিক্ত টিবি যোগ করে আলাদা করে ফেললাম। তারপর আমি সেমিকোলন দিব। মনে রাখবেন এখানে কমন একটা ভুল বেশিরভাগই করে থাকে যে টেস্ট মডিউলেও বা টেস্ট বেঞ্চে দেখা যায় যে তারা পিনের লিস্টিং দিয়ে ফেলে, পিনের লিস্টিং কিন্তু টেস্ট বেঞ্চে থাকে না। তারপরে যে জিনিসটা থাকবে আপনার, যে আমার সার্কিটে আমার মেন যেটাকে আমি টেস্ট করব সেই সার্কিট যেগুলো ইনপুট সেইগুলোকে আমি ওয়্যার হিসেবে লিখবো। ওয়্যার, এখানে ওয়্যার আছে তাহলে কোনগুলা ইনপুট যেগুলো সেগুলো হচ্ছে, সরি ইনপুট ভুল বললাম আমি আসলে, ওয়্যার হচ্ছে আউটপুট গুলা, মাই মিস্টেক, আমি দুঃখিত। ওয়্যার হচ্ছে আউটপুট গুলা, ভুল বলে ফেললাম। ওয়্যার হচ্ছে আউটপুট গুলা আর ইনপুট গুলার নাম হচ্ছে রেজ, ঠিক আছে? তো ইনপুট গুলার নাম হবে রেজ। তো ইনপুটে আছে রিসেটার ক্লক, সো এটা আমি কপি করব, কপি করে আমি সিম্পলি এখানে বসিয়ে দেই, তাহলে আমার রেজ হচ্ছে রিসেটার ক্লক, আউটপুট যেটা সেটা হচ্ছে ওয়্যার হয়ে যাবে। পরবর্তী কি আছে না আছে এটা আমার দেখার দরকার নেই, আমার শুধু ইনপুট আর আউটপুট নেই দরকার, ঠিক আছে? আর আমার এই সার্কিট আমি ঘুরেও তাকাবো না, খালি আরেকটা জিনিস লাগবে, হ্যাঁ তাকাবো অবশ্যই, এই জিনিসটা লাগবে শুধুমাত্র, আর কিছু লাগবে না। এই নামটা হুবহু, এই নামটা আমি কপি করে নিলাম, কাউন্টার আন্ডারস্কোর 8 বিট মডিউল, এই মডিউল নামটা ধরে আমি কল করব। যেমনটি আপনারা সি ল্যাঙ্গুয়েজে ফাংশনকে কল করার জন্য এক্স্যাক্টলি ফাংশনের নেম ধরে কল করছেন, ম্যাটল্যাবে যেমন একটা ফাইল বা ফাংশন সেভ করে সেই ফাংশনটাকে কল করেছেন সেই নাম ধরে, তেমনই ভাবে এইখানে এই মডিউলটা এখন অনেকটা ফাংশনের মতো কাজ করবে। এই ফাংশনটাকে কল করার জন্য এক্স্যাক্টলি সেম নাম ধরে আমার কি করতে হবে, কল করতে হবে। এই যে আমি এখানে কল করে ফেললাম, এবং এটা একটা ভালো প্র্যাকটিস। দেখেন আমি কল করে ফেলেছি, ঠিক আছে, দ্যাটস গুড, কিন্তু মাঝখানে আমি বলবো এটা একটা ইনস্ট্যান্স নেম দিলাম, ঠিক আছে? একটা ইনস্ট্যান্স নেম দিলাম, এটা এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারেন আপনি, আমি আইএনসটি 1 দিলাম, ইনস্ট্যান্স 1 বা ইনস্ট্যান্স 0 দিলাম, হোয়াটএভার ইনস্ট্যান্স নেম দিলাম। আমাদের একাধিক ইনস্ট্যান্স থাকতেই পারে সার্কিটে। আমি যদি বারবার কোনো জিনিস কল করি হায়ারার্কিয়াল মডেলে, দেখবেন আমি ইনস্ট্যান্সের নাম 0 1 2 3 এরকম করে দিয়ে যাই। সো আমি একটা ইনস্ট্যান্স নাম দিলাম, এটা ভালো প্র্যাকটিস, আমি বলবো না এটা একটা খারাপ প্র্যাকটিস, ইটস এ গুড প্র্যাকটিস ইনস্ট্যান্স নাম দেওয়া, না দিলেও ইরর ধরবে না। তো এরপরে আমাদের টেস্ট বেঞ্চের যে ফরম্যাটটা রয়েছে সেখানে আমরা যে কাজটা করি, আমরা ইনিশিয়ালি কি ভ্যালু দিচ্ছি সেগুলা উল্লেখ করতে হয়। তো সেটার জন্য আমরা যে কাজটা করি, ইনিশিয়ালের আন্ডারে মাল্টিপল যদি কমান্ড লিখি, ইনিশিয়ালে যদি আমি একটা কমান্ড ইউজ করি জাস্ট ইনিশিয়াল ব্লকের আন্ডারে, তাহলে আমি কোনো বিগিনার এন্ড দরকার নেই। কিন্তু যেহেতু আমি মাল্টিপল কমান্ড ইউজ করবো, মাল্টিপল লাইন লিখবো, তার জন্য আমার বিগিন এবং এন্ড ব্লকের মাঝখানে সেই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? এবং একটা জিনিস আমি উল্লেখ করে দিব, ইনিশিয়ালের শুরুতে দেখেন একটা কথা বলেছে 0 ন্যানো সেকেন্ডে রিসেটে 0 ক্লকে 0 করতে বলেছে। সো আমরা ইনপুটটা দিয়ে দেই, আমরা এখানে কিন্তু ইনপুট দিচ্ছি যে 0 ন্যানো সেকেন্ডে রিসেটে 0 ক্লকে 0, তাহলে আমি রিসেট পিনটাকে 0 ন্যানো সেকেন্ডে 0 করে দিচ্ছি, ক্লকটাকেও 0 ন্যানো সেকেন্ডে 0 করে দিচ্ছি। তাহলে আমি এটা এনশিওর করলাম কিভাবে এটা 0 ন্যানো সেকেন্ড, আমি কথাটা উল্লেখ করেছি ইনিশিয়াল মানে একদম শুরুতে মানে আমি যেহেতু এখানে কোনো ডিলে উল্লেখ করি নাই, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে 0 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? তাহলে 0 ন্যানো সেকেন্ডে আপনার 0 হচ্ছে রিসেটে এবং ক্লকে 0 হচ্ছে। পরবর্তী যেই ঘটনাটা ওরা করেছে যে 20 ন্যানো সেকেন্ডে বলেছে, দেখেন 20 ন্যানো সেকেন্ডে রিসেটে 1 বসাইতে বলছে। তাহলে আমি যে কাজটা করব, এখানে আমি একটা ডিলে তৈরি করব, এখানে আমি একটি ডিলে তৈরি করব, আমি এই জায়গাটায় ডিলে তৈরি করি, ডিলে বলতেছি ডিলে করো বললাম, তাহলে এটা একই লাইনে নিয়ে আসি, সুন্দর হবে দেখতে। ডিলে করো 20 ন্যানো সেকেন্ড, সো রিসেটের ভ্যালুটা আমি 1 করে দিলাম। ক্লকে কিন্তু ও কিছু চেঞ্জ করতে বলে নাই, আমি জাস্ট রিসেটটাকে চেঞ্জ করছি, তাহলে আমার ক্লকটা আসলে এখনো 0ই রয়ে গেছে, আমি ক্লকে হাত দিইনি, ম্যানুয়ালি হাত দিইনি, আমি কিন্তু ম্যানুয়ালি ক্লকে কোনো হাত দিইনি। সো এই মুহূর্তে আমার আসলে এখানে যে দুটো টার্গেট, যে দুটো কাজ আমি আসলে করতে চেয়েছি, সেই দুটো কাজ আমি করতে পারবো। যে 0 ন্যানো সেকেন্ডে দুইটা ইনপুটকে 0 করে দেয়া, 20 ন্যানো সেকেন্ডের মাথায় রিসেট পিনটাকে 1 করে দেয়া। কারণ রিসেট পিনটাকে যদি আমি 0 রেখে দেই, তাহলে আমার ক্লক যদি আমি যতই দিই না কেন, আমার আউটপুট সবসময় 0 থাকবে। তো এটা ফাংশনালিটি বোঝার জন্য আমি যে কাজটা করবো, অবশ্যই আমি একটা সময় এটাকে 1 করে দেবো। সো এবার আমার কথা হচ্ছে ফিনিশ করব কততে, এটাও ইনিশিয়াল ব্লকের আন্ডারে আমি ফিনিশটা লিখে দিব যে কত ডিলেতে আমি ফিনিশ করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আপনার অলরেডি আপনি
20 ন্যানোসেকেন্ড খরচ করে ফেলেছেন। সো আপনার টার্গেট কিন্তু সিমুলেশনটা 400 ন্যানোসেকেন্ডে শেষ করা। তাহলে 400 থেকে 20 বাদ দিলে কত থাকে? 380 ন্যানোসেকেন্ড। তাহলে আপনার আসলে 380 ন্যানোসেকেন্ড অতিরিক্ত ডিলে করতে হবে। তাহলে 20 ন্যানোসেকেন্ড ডিলে হলো, তার পরবর্তীতে যদি আবার 380 ন্যানোসেকেন্ড ডিলে হয় তাহলে মানে মোট 400 ন্যানোসেকেন্ড হয়ে যাচ্ছে। আমি 400 ন্যানোসেকেন্ড পরের ঘটনার কথা বলছি। তখন একটা ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দিয়ে ফিনিশ লিখে দিতে হবে। তাহলে সিমুলেশনটা এখানে এন্ড হয়ে যাবে, থেমে যাবে। তার মানে মোট 400 ন্যানোসেকেন্ডে 20 যোগ 380, 400 ন্যানোসেকেন্ডে সিমুলেশন থামতেছে। তাহলে আমি কমেন্ট করে আপনাদের লিখে দিই এখানে, stops at 400 ন্যানোসেকেন্ড। আর বাই দ্য ওয়ে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, ন্যানোসেকেন্ড বলতেছি আমি কিন্তু এখানে কোনো মানে ইউনিট উল্লেখ করি নাই, ঠিক আছে? সো বাই ডিফল্ট এটা ন্যানোসেকেন্ড, আপনি যা লিখবেন সব ন্যানোসেকেন্ডে আসবে, ঠিক আছে? ওকে, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার এখন যদি আমি ক্লকটাকে মানে 1 করে দিতাম সাপোজ, হ্যাঁ রাইট। এটা হয়তো সাপোজ যে 30 সেকেন্ডে আমি ক্লকটাকে 1 করে দিলাম, হ্যাঁ ওকে। তখন কি এই 30 সেকেন্ডটা হচ্ছে 400 ন্যানোসেকেন্ডের মাঝে কাউন্ট হতো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তখন আমি বুঝতে পেরেছি তাহলে আপনার কথাটা। 350 ন্যানোসেকেন্ডে আমি 350 ফিনিশ হইতো, করে দিতাম। রাইট রাইট, আচ্ছা 350 ন্যানোসেকেন্ডে ফিনিশ হইতো। ভেরি গুড, ঠিক আছে, হ্যাঁ ধরতে পেরেছেন আপনি। ওকে ফাইন। এইবার দেখেন আমরা সব কাজই করছি, কিন্তু লাস্টের যে 3 নম্বরে বলেছে একটা ক্লক সিগন্যাল বানাও যেটা নাকি টগল করবে। টগল করা মানে 010101 হবে, মানে একটা স্কয়ার ওয়েভ তৈরি হবে যেটা নাকি প্রতি 5 ন্যানোসেকেন্ড পর পর টগল করবে। আচ্ছা ফাইন, দ্যাটস ইজি অ্যাকচুয়ালি। আমরা দেখি এটা কিভাবে করা যায়। এটা হচ্ছে অলওয়েজ বাইরে, ইনিশিয়াল ব্লকের বাইরে চলে এসেছি আমি, ইনিশিয়ালের মধ্যে আমি আর নেই। আমি বলছি যে অলওয়েজ তুমি সবসময় একটা কাজ করবা, প্রতি অলওয়েজ ডিলে কত বলছে 5 ন্যানোসেকেন্ড, অলওয়েজ ডিলে 5 ন্যানোসেকেন্ড, মানে প্রতি 5 ন্যানোসেকেন্ড পর পর তুমি একটা কাজ করবা। সেই কাজটা কি, যে ক্লকের যেই প্রেজেন্ট ভ্যালু সেটা হবে ক্লকের যে প্রিভিয়াস ভ্যালু সেটার কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমি বললাম ওকে যে প্রতি বা অলওয়েজ ডিলে করো 5 ন্যানোসেকেন্ড পর পর, কারণ এখানে 5 ন্যানোসেকেন্ডের টগল করতে বলছে, যে ক্লকের পুরান ওল্ড ভ্যালুটাকে টগল করে দাও, কমপ্লিমেন্ট করে দাও, সেটা হবে ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু। তাহলে ওল্ড ভ্যালুটা কিন্তু একদম ইনিশিয়ালি আমার 0 ছিল, তো 5 ন্যানোসেকেন্ডের মাথায় 0 কে কমপ্লিমেন্ট করে 1 হয়ে যাবে। তাহলে 5 ন্যানোসেকেন্ড পর আমি এক্সপেক্ট করবো আসলে 1 হয়ে যাক, ঠিক আছে? এটা আমি ছেড়ে দিব, আর কিছু আমার আসলে করার দরকার নেই, কারণ অটোমেটিক সিমুলেশনটা 400 ন্যানোসেকেন্ডে থেমে যাবে, ঠিক আছে? এবং ফাইনালি আমি জানি যে আমার আরেকটা কিওয়ার্ড যেটা মডিউলের সাথে জুড়ে আছে, এন মডিউল, সেটা আমার লিখতে হবে, এন মডিউল। সো এরই মাধ্যমে আপনার পুরো একটি এইচডিএল আসলে আমরা কমপ্লিট করে ফেললাম, মানে টেস্ট বেঞ্চ। দেখেন এইটা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন এটা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি, যে আমি বুঝতে পারলাম নাকি যে আসলে কিভাবে আমার একটা টেস্ট বেঞ্চ আমার লিখতে হয়? বুঝা গেছে এটা? তারপর আমি সেভ করে ফেলবো, ওই একই ফোল্ডারে সেভ করতে হবে, অবশ্যই একই ফোল্ডারে সেভ করতে হবে। তো আমি একটা নাম দিয়ে দেই, কাউন্টার, আগের মতোই নামটা রাখি আমি, নামটা সেম রেখে জাস্ট বললাম যে আন্ডারস্কোর, জাস্ট নিজের চেনার জন্য টিবি নাম দিয়ে দিলাম, আন্ডারস্কোর টিবি ডট ভি ফাইল, আগের মতোই ডট ভি ফাইল। আমি আপনাদের সুবিধার জন্য দেখার জন্য, যেহেতু ওইটাতে দেখতে পাচ্ছেন না বেশি ছোট হয়ে গেছে, আমি একটা কাজ করলাম, উপরে আমি কমেন্ট করে ফাইল নেমটা লিখে দিচ্ছি যাতে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারেন। ফাইল নেমটা সামনে এটা রেখেছি, কাউন্টার আন্ডারস্কোর 8bit আন্ডারস্কোর টিভি ডট ভি, এই ফাইলটার নেমটা এটা, ওকে? এবং আমি সেভ করে রাখলাম। তাহলে আমার দুইটা মেন মডিউল, এটা ছিল আমার মেন মডিউলটা, এটা ছিল আমার টেস্ট মডিউলটা, দুইটাই কিন্তু আমি রেডি করে ফেলেছি। তার মানে আমার কোশ্চেনের 2 নম্বর কোশ্চেনের এ এবং বি দুইটা পার্টি অ্যান্সার করে ফেলেছি ফুললি। এটা কি আমি বুঝতে পেরেছি? দেখেন কোনো প্রশ্ন আছে নাকি? স্যার ক্লকের যে ব্যাপারটা আছে স্যার, যে অলওয়েজ 5 ন্যানোসেকেন্ড পর পর টগল করবে, রাইট। স্যার এটা আমরা ইনিশিয়ালের বাইরে কেন দিলাম, মানে বিগিনের ওইখানে কেন দিলাম না? ও আচ্ছা, এইখানে হচ্ছে আপনি একটু যদি এটা খেয়াল করেন, এখানে যে কাজটা করেছি আমরা বিগিন ইনিশিয়াল ব্লকের এখানে আমরা আসলে ম্যানুয়ালি আমরা কম্বিনেশন টেস্ট করি। যেমন এখানে একটা কম্বিনেশন দেয়া আছে, দেখেন ম্যানুয়ালি আমরা একটা নির্দিষ্ট সময়ে কম্বিনেশন ইনপুট করি, ঠিক আছে? এখানে ম্যানুয়ালি সময় বলে বলে আমরা কম্বিনেশন ইনপুট করি, ঠিক আছে?
ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, এখন আমি ইচ্ছা করলে, আপনি যেটা বলতেছেন, আমি ইচ্ছা করলে এটা করতে পারতাম, কিন্তু তাহলে আমার আসলে হাত ব্যথা হয়ে যেত। এইভাবে আমি দেখাই, হাতটা ব্যথা হইতে বসে প্রতি 5 ন্যানো সেকেন্ড পর পর টগল। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আই এম গিভিং ইউ গাইস অ্যান এক্সাম্পল। যেটা আমি কমেন্ট করে দিলাম, তার মানে এটার আর ভ্যালু থাকলো না তখন আর। দেখেন আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে, যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার আমি উদাহরণ দিই। আমি যদি ম্যানুয়ালি করতাম ক্লকটা, তাহলে আমার হাত কেন ব্যথা হতো? আমি বলতাম এটা 5 ন্যানো সেকেন্ড, তারপরে বলতাম ক্লক ইজ ইকুয়ালস টু 1, তারপরে আমি বলতাম এটা আরো 5 ন্যানো সেকেন্ড, এটাকে আবার কি করতাম 0 এন্ড সো অন। বুঝাচ্ছে? জি স্যার বুঝতে এরকম পারছি 5 ন্যানো সেকেন্ড লিখতে 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 আমাকে যোগ করতে হতো। এরকম 5 ন্যানো জি সেকেন্ড কয়বার লিখতে হতো? 80 বার লিখতে হতো, 80 টাইমস। তাহলে আমার 400 বার 400 ন্যানো সেকেন্ড হতো। বুঝাচ্ছে? জি স্যার সো আমার মনে হয় না এটা আসলে বুদ্ধিমানের কোনো একটা কাজ। জি সো স্যার আমাদের হাত আসলে ব্যথা হয়ে যাবে। সো তার জন্য আমরা তার থেকে যেহেতু এটা প্রতি 5 ন্যানো সেকেন্ড পর পর এই ঘটনাটা ঘটতেছে, আমরা অলওয়েজ ব্লক দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে? জি ইনিশিয়াল স্যার ব্লকের বাইরে, বুঝতে পারছি কম্বিনেশন দিয়ে না করে। এটা আরেক ভাবে করা যায়, রিপিট নামে আরেকটা টেকনিক আছে, রিপিট কমান্ড দিয়েও করা যায়। ঠিক আছে? ওটা আমি দেখাই নেই। রিপিট কমান্ড দিয়েও এটি করা যায়, আপনারা এটা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। রিপিট নামে একটি কমান্ড আছে, সেই রিপিট কমান্ড দিয়ে করা যায়। ওটা এরকম অনেকটা, রিপিটের ফার্স্ট ব্র্যাকেটে যদি আপনি বলে দেন কতবার রিপিট করবে, ওই ব্লকের আন্ডারে যেই কোডটা লিখবেন সেই কোডটা ততবার রিপিট করবে। তার মানে ধরেন, কথার কথা আমি উল্লেখ করি, যে আমি বললাম রিপিট 80 টাইমস, কথার কথা 80 টাইমস বললাম, রিপিট 80, ফার্স্ট ব্র্যাকেটে 80 বললাম, বলে আমি যদি নিচে লিখি ডিলে 5 ক্লক ইজ ইকুয়ালস টু নট ক্লক, তাহলে আসলে কি হবে? 5 ন্যানো সেকেন্ড পর পর ডিলে করবে এবং 80 বার এই কোডটা কাজ করবে। তার মানে আসলে সেম জিনিসই হবে। বুঝা যাচ্ছে? তো এটা আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন, একই কাজ করে, একই কাজ করে। তো আমি এটা সেভ করে ফেলি এই পর্যায়ে এসে। সো এই হয়ে গেল আমার সবকিছু তৈরি করা। এবার আমার বাকি থাকলো এইচডিএল এটা সিমুলেশনের ব্যাপারটা। এইচডিএল এর সিমুলেশনের জন্য আপনার এখন হাতে দুটো মডিউল আছে, একটা মেইন মডিউল, একটা টেস্ট মডিউল। কিন্তু সাইলোসে সিমুলেশনের জন্য আপনার প্রজেক্ট ফাইল লাগে। সো প্রজেক্ট ফাইলের জন্য আমি প্রজেক্টে ক্লিক করব, নিউ ক্লিক করব, নতুন প্রজেক্ট ফাইল। এই একই ফোল্ডারের মধ্যে এইচডিএল প্র্যাকটিস যে ফোল্ডারটা রয়েছে, একই ফোল্ডারের মধ্যে আমি প্রজেক্টটা তৈরি করব। তাহলে আবারও দেখাচ্ছি আমি কোথা থেকে গিয়েছি। প্রজেক্ট থেকে নিউ, তারপর একটা যে কোনো কিছু একটা প্রজেক্ট নাম আমি সিলেক্ট করব। যেমন এই ক্ষেত্রে আমার যেহেতু ওই কাউন্টার 8 বিট, আমি একটা কাজ করি, কাউন্টার আন্ডারস্কোর বললাম 8 বিট আন্ডারস্কোর, আমি বললাম যে এটা প্রজেক্ট ফাইল, প্রজেক্ট। ঠিক আছে? কাউন্টার আন্ডারস্কোর 8 বিট আন্ডারস্কোর প্রজেক্ট বললাম। এখানে আমার এক্সটেনশন কোনো কিছুই দিতে হবে না, খেয়াল করে দেখেন নিচে ও অটোমেটিক ডট এসপিজে। ঠিক আছে? সাইলোস পিজে মানে প্রজেক্ট ফাইল যেটা, সেটার সেভ টাইপটা অটোমেটিক দিয়ে রেখেছে, এখানে কোনো কিছু এক্সটেনশন দিতে হবে না। তো সেভ করে দিই। সেভ করা মাত্রই দেখেন এই উইন্ডোটা আসবে আপনার সামনে। দেখেন আপনারা এটা পাচ্ছেন নাকি? জি স্যার আসছে স্যার আসছে? তাহলে এখন যে কাজটা করতে হবে, দেখেন সেই একই ফোল্ডারের মধ্যে আমি রয়েছি, এইচডিএল প্র্যাকটিস। এই দুইটা জিনিস আপনার অ্যাড করে নিতে হবে প্রজেক্ট ফাইলের মধ্যে। সো ফার্স্টের 8 বিট ডট বি মেইন মডিউলটা সিলেক্ট করব এবং নিচে দেখেন অ্যাড একটা বাটন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে সেখানে চলে আসবে, এই যে চলে আসলো। পরবর্তীতে যে টেস্ট বেঞ্চটা রয়েছে সেটা সিলেক্ট করব এবং অ্যাড বাটনে ক্লিক করব। তাহলে এর মাধ্যমে দুটো যে মেইন মডিউল আর টেস্ট মডিউল নিচে চলে আসবে, আমার গ্রুপে চলে আসবে। বুঝা যাচ্ছে? জি স্যার এটা করতে পারছি আমরা সবাই? সবাই পেরেছি? জি স্যার হয়েছে তো স্যার ওকে, তাহলে ওকে করে দিই, ওকে প্রেস করি। দেখেন ওকে প্রেস করলে এই মুহূর্তে আপনি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাবেন, পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন। ঠিক আছে? আপনারা পুরো একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পারবেন। ভয়ের কোনো কারণ নাই, আপনার কোনো কোড হারায় যায় নাই, সবই আসলে আছে। আপনি যদি সেগুলো অ্যাক্সেস করতে চান, সেটার ক্ষেত্রে আপনি ফাইল থেকে যে এই যে দেখেন এখানে অ্যাক্সেস করার অপশন রয়েছে, আপনি ক্লিক করলে এগুলো চলে আসবে, সেটা যদি চেঞ্জ করতে চান। কিন্তু আমার সেটা উদ্দেশ্য না, আমার এখানে সিমুলেশন করার উদ্দেশ্য। সিমুলেশনের জন্য আপনি F5 বাটন প্রেস করতে পারেন কিবোর্ড থেকে, অথবা এখানে যে গো সবুজ বাটনটি সার্কেলটা রয়েছে সেটা ক্লিক করতে হবে। সেটা ক্লিক করলে বলে দিবে যে আপনার কোনো ইরর আছে নাকি। যদি ইরর না থাকে, আমাদের কপাল ভালো ইরর নেই,
ইরর না থাকলে এই কথাটা লেখা উঠবে যে সিমুলেশন স্টপড এট এন্ড অফ টাইম, যেটা আপনি বলেছেন। দেখেন 400 ন্যানো সেকেন্ডে সিমুলেশনটা স্টপ করেছে, যেটা নাকি আমাদের টার্গেটটা ছিল, সিমুলেশনটা 400 ন্যানো সেকেন্ডে স্টপ করা, সেই কথাটাও বলবে। আর ইরর থাকলে অনেকগুলা লাইন এখানে বলে দিবে, এইটাতে ইরর, ওইটাতে ইরর, সে বলে দিবে যে এত নম্বর লাইনে এই জায়গাটায় একটা ইরর পাইছে, ঠিক আছে, এগুলো বলে দিবে, ঠিক আছে। সো এই জিনিসগুলা। আর এখানে যদি আমি একটু ব্রেক ডাউন করি এইখানে কি কি আছে, সো আমার এটা সিমুলেশনটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কারণ এখানে সে বলে দিয়েছে আসলে যে কয়টা আপনার কত ন্যানো সেকেন্ডে স্টপ করছে, মানে পুরো সিমুলেশন রান হয়েছে আসলে, এর জন্য সে 400 ন্যানো সেকেন্ডে স্টপ করতে পারছে। এখন উপরে যদি যাই আমি, সব ডিটেলস গুলো এখানে উল্লেখ করা আছে। দেখেন এটা একটা সাইলোসের ভাষণ টাষণ দিয়ে সবকিছু এখানে বলা আছে, সব জিনিস বলা আছে। সো এখানে একটা জিনিস যেটা, যে এই যে দেখেন সে যেই দুইটা ফাইল আপনি ইনক্লুড করছিলেন সেই দুইটা ফাইল সে প্রথমে রিড করছে আসলে, ঠিক আছে, মেইন মডিউল টেস্ট মডিউল রিড করছে, এবং মজার ব্যাপার সে অটোমেটিকলি ডিটেক্ট করছে যে কোনটা আপনার হাইয়েস্ট মডিউল, মানে কোনটাকে সে সিমুলেট করবে। আপনার সেই, আমি বারবার বলে থাকি যে আপনারা কিন্তু কেডেন্সের যখন এনসি লঞ্চ দিয়ে করেছেন তখন কিন্তু আপনারা আউটপুট দেখার জন্য দেখেছিলেন টেস্ট বেঞ্চের, আমি জানি না আপনাদের খেয়াল আছে নাকি, আউটপুটের যে ফিগার বা ওয়েব শেপ দেখেছিলেন যেটা, সেটা দেখেছিলেন টেস্ট বেঞ্চের। এখানেও দেখেন ও অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে যে টেস্ট বেঞ্চটা হচ্ছে আমার আসল টপ লেভেল মডিউল, যেটার জন্য আসলে আউটপুটটা দেখাতে হবে, টেস্ট বেঞ্চ আর কি। তো তারপরে ও যে কাজটা করেছে যে দেখাইছে কয়টা ওয়্যার আছে সার্কিটে, ঠিক আছে, কয়টা ওয়্যার আছে, কয়টা রেজিস্টার আছে, সব দেখাই দিচ্ছে সে, ঠিক আছে, সব দেখাই দিচ্ছে, কয়টা স্টেট চেঞ্জ ঘটছে সেটাও দেখাই দিচ্ছে সে, ঠিক আছে। এই ডিটেলস গুলা, এগুলো টেকনিক্যাল ডিটেলস, এগুলা যদি আপনি নাও বুঝেন সমস্যা হবে না। এবং এবার আমি এখানে দেখেন, এখানে দুটো বাটন আসলে এখন ক্লিক করতে দিচ্ছে আপনাকে, একটা হচ্ছে এক্সপ্লোরার আর একটা হচ্ছে অ্যানালাইজার। প্রথমে এখন আপনি এক্সপ্লোরারে ক্লিক করেন, এক্সপ্লোরারে ক্লিক করা মাত্রই এরকম কিছু একটা উইন্ডো চলে আসবে, এটা পেরেছেন আপনারা? স্যার আপনি করেন স্যার, আমার না ইরর আসছে স্যার কিছু জন্য, এই জন্য স্যার আমি ওটা কেটে দিছি স্যার, রিপ্লাই করছি মনে হয়। আচ্ছা, ইরর আসছে, যদি ইরর আসে কোন লাইনে ইরর আসছে দেখবেন ওটা লেখা থাকে যে এত জি স্যার, নম্বর লাইন। এখানে লেখা যেমন আছে। আমি জাস্ট উদাহরণ দেই, এখানে দেখেন এখানে এই কথাটা বলছে যে ফিনিশ লাইনটা সে পেয়েছে, ফাইল, এই ফাইলের মধ্যে ফিনিশ লাইনটা পেয়েছে সে, এবং লাইন নাম্বার 13, এরকমই কিছু একটা জিনিস আসবে, ইরর লেখা উঠবে শুরুতে, ইরর লেখা উঠবে এবং বলে দিবে এত নম্বর লাইনে ফাইলের নামটা লিখবে এবং এত নম্বর লাইনে ইররটা আছে সেটা সে উল্লেখ করে দিবে, ঠিক আছে। এবং তখন যে সেই জি লাইনটা স্যার, আপনি এখানে লেখা কারেক্ট আছে। করবেন, ঠিক আছে। পাইছেন ইরর কত নম্বর লাইনে? আচ্ছা, যদি আচ্ছা আমি তাহলে এটা কন্টিনিউ করি। আমি প্রথমে এক্সপ্লোরারে ক্লিক করেছিলাম, যে এক্সপ্লোরার, তারপর আমি অ্যানালাইজারে ক্লিক করব, এই যে আমার অ্যানালাইজার, যেখানে আমি আসলে আউটপুটগুলো দেখতে পারবো ফিজিক্যালি। এটা দেখার জন্য আমি যে কাজটা করব, আমি আগে ফার্স্টে আমি রিসেট পিনটা ধরে আমি ড্র্যাগ করবো, এটা কিন্তু ড্র্যাগ করতেছে, আমি ক্লিক করে ছেড়ে দিব না, লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে অ্যানালাইজারের মধ্যে ছেড়ে দিব, এবং দেখতে পাচ্ছি যে 0 ছিল, পরবর্তী সময় পুরো এটা 1 রয়ে গেছে। এবং তারপর আমি ক্লকটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে অ্যানালাইজারে ছেড়ে দিলাম, এই যে আমার ক্লক সিগন্যালটা দেখতে পাচ্ছি প্রতি 5 ন্যানো সেকেন্ড পর পর টগল করছে। এবং ফাইনালি আমার কাউন্ট, যেটা আমার আউটপুট, সেটা আমি ড্র্যাগ করে ছেড়ে দিব। ওকে, সো ফাইনালি দ্যাটস দ্যাট। এবার আমি একটু যদি ফুল স্ক্রিনে জুম করে দেখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে আউটপুটটা। এবার দেখি আউটপুটটা দেখার চেষ্টা করি। দেখেন আপনার, আমি বলেছিলাম দেখেন আমার যে টার্গেটটা ছিল, আমি ইনিশিয়ালি 0 সেকেন্ডে ক্লকের ভ্যালু 0 ছিল, রিসেটের ভ্যালু 0 ছিল, এবং ক্লকটা প্রতি 5 ন্যানো সেকেন্ড পর পর দেখতেই পাচ্ছি আমরা, ক্লকটা প্রতি 5 ন্যানো, এই যে দেখেন এটা কিন্তু 5 ন্যানো। টাইমটা যদি আপনি খেয়াল করে দেখেন, টাইমটা কিন্তু এটা, আমি যদি হাত রাখি এখানে t1 = 5, আমরা 5 ন্যানো সেকেন্ড পর পর আসলে ক্লকটা টগল করছে, প্রতি 5 ন্যানো সেকেন্ড পর পর ক্লকটা টগল করছে, ঠিক আছে। এবং খেয়াল করে মনে যদি থাকে আপনাদের, বলা হয়েছিল যে রিসেট 20 ন্যানো সেকেন্ড পরে 1 করে দিতে। দেখেন এটা আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে মাউসের নিচে লেখা উঠছে 20, তার মানে 20 ন্যানো সেকেন্ডের মাথায় যে রিসেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে দেখেন 1 হয়ে গিয়েছে, ঠিক আছে, রিসেটের ভ্যালুটা 1 হয়ে গিয়েছে। আচ্ছা, সো ক্লক আর রিসেট আমি ঠিকমতো আনতে পারলাম। এবার দেখি কাউন্টের ব্যাপারটা আমি চিন্তা করি,
দেখেন একটা ব্যাপার, যতক্ষণ না আমার কিন্তু ক্লক আগেও ছিল, যদিও ক্লক আগে ছিল কিন্তু কাউন্ট কিন্তু বৃদ্ধি পায়নি। দুইবার এখানে একটা পজিটিভ এজ পেয়েছে, তাও স্টিল আমার কাউন্ট জিরো, এখানে একটা পজিটিভ এজ পেয়েছে, তাও কাউন্ট জিরো। কেননা আপনার দেখেন রিসেট পিনে কিন্তু জিরো ছিল। সো রিসেট পিনে যতক্ষণ জিরো ছিল আমার কিন্তু কাউন্টের ভ্যালু জিরো। যেই মাত্র রিসেট পিনটাকে আমি 1 করে দিলাম, পরবর্তী যেই নেক্সট পজিটিভ এজটা পেলো তখনই কিন্তু আপনার আউটপুটটা খেয়াল করে দেখেন আপনার কাউন্টের ভ্যালুটা 1 হয়ে গেল, মানে 1 বাড়লো, তাই তো? এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম, এরকমই কিছু একটা হবে আমরা এক্সপেক্ট করেছিলাম। ঠিক আছে, এটা কি বুঝতে পারতেছি? এটা কি বোঝা যাচ্ছে? হুম, ওকে ফাইন। তাহলে আমি পরের ইয়াটাতে চলে যাই। দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু দেখেন এ বি সি ডি ই এফ চলে আসছে 9 এর পরে। তার মানে এটা কিন্তু হেক্সাতে নিচের ডাটাগুলো কাউন্টটা নিচের হেক্সাতে দেখাচ্ছে, এবং 400 ন্যানো সেকেন্ড পর্যন্ত সিমুলেশনটা রান করেছে। সেটা আমার আরেকটা অবজেক্টিভ ছিল যে 400 ন্যানো সেকেন্ড পর্যন্ত আমি সিমুলেশনটা করব, কন্টিনিউ করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মানে আমার আউটপুটটা। আমার যতদূর মনে পড়ে আপনি ইচ্ছা করলে এই র্যাডিক্স গুলা মানে বেসটা চেঞ্জ করতে পারবেন, আপনি হেক্সাতে না দেখতে চাইলে আপনি অন্য বেজেও দেখতে পারেন। এটা করার জন্য কাউন্টে ক্লিক করে রাইট ক্লিক করবেন, সেট র্যাডিক্সে ক্লিক করবেন। সেট র্যাডিক্সে আপাতত হেক্সা রয়েছে, হেক্স রয়েছে দেখতে পাচ্ছি, এটা চেঞ্জ করে যদি আপনি ডেসিমেল করে দেন আপনার বুঝার সুবিধার জন্য, তারপর ওকে করে দেন, এইবার দেখেন আপনার জন্য এটা একদম সহজ বোঝা যে এটা সর্বোচ্চ 37 পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হয়েছে। 37 আসলে 38 হবে, এখানে লেখাটা পুরোপুরি উঠে নাই। 38 পার্শিয়ালি 38 পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, 38 পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হয়েছে। দেখেন এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি? বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। স্যার সেট রেডিক্সে কিভাবে গেছেন স্যার, একটু আবার দেখাবেন? কাউন্ট, এই যে কাউন্ট যেটা আপনি রেডিক্সটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা যেমন আউটপুটটা, রাইট ক্লিক করবেন, সেট রেডিক্স একটা অপশন আছে, সেট রেডিক্স, রেডিক্স মানে বেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেডিক্স এর ভ্যালুটা আপনি যেটাতে দেখতে চান, হেক্সা, ডেসিমাল, যেটা ইচ্ছা দেখতে চান, দিয়ে ওকে করে দিবেন। ঠিক আছে, জি অলরাইট। স্যার। আচ্ছা, জি স্যার। আরেকটা জিনিস আমি বলে দেই, এটাকে মনে হয় ব্রেক করা যায়। ঠিক আছে, আমি এটা একটু যদি দেখাই, এটা তো 8 বিট, এটা কি কলাপস করা যায়? এই যে এটাকে ক্লিক করলে দেখেন কলাপস হয়ে যায়। আপনি যদি বাইনারি, এটা তো টোটাল 8 বিট একবারে দেখতেছেন আপনি, আপনাকে যদি এটা আলাদা আলাদা কাউন্ট 0, কাউন্ট 1, কাউন্ট 2, কাউন্ট 3, কাউন্ট 4 এরকম করে কাউন্ট 7 পর্যন্ত দেখতে চান, যে 8টা বিট সেটা দেখতে চান, তাহলে এটাকে এই জায়গায় ক্লিক করবেন, দেখবেন যে কলাপস হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এই কি হলো, এই যে হ্যাঁ, ক্লিক করলে এরকম কলাপস হয়ে যায়। দেখেন কাউন্ট 0 থেকে, সরি, কাউন্ট 0 থেকে কাউন্ট 7 পর্যন্ত। ঠিক আছে, কলাপস হয়ে গেল। এই হচ্ছে আপনার প্রত্যেকটা কাউন্টের চেঞ্জ স্টেটের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিভাবে কাউন্টের স্টেট গুলো চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা বুঝতে পারলাম? বুঝতে পারছি আমরা এটা? জি স্যার। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। সো এর মাধ্যমে আমরা আসলে আমাদের কোশ্চেন নাম্বার 2টা পুরোপুরি শেষ করতে পারলাম, এবং এইচডিএল এ কিভাবে সিমুলেট করতে হয় একটি কোড সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা খুব দ্রুত পরবর্তী কোডগুলোতে চলে যাব, এবং আমরা আশা করি খুব দ্রুত আমরা সেগুলো অ্যান্সার করে এটা র্যাপ আপ করে ফেলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিই, এটা এখন আর আমার কোনো কাজ নেই। ডু ইউ উইশ টু সেভ চেঞ্জেস? আমি বললাম নো, আমার দরকার নেই, কোনো চেঞ্জ করার দরকার নেই। আমি তারপরে আমার যেই এক্সপ্লোরার সেটাও কেটে দিচ্ছি। তারপর আমার এই এইচডিএল গুলাও কাজ হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। আমার ফাইলের যেই লগ ফাইলটা সেটাও কেটে দিলাম, তারপর ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো আগের মতো আবার হয়ে গেল। এইবার এইবার আমি আপনাদেরকে দেখাই, বলেন কোনটা দেখাবো, 3 নাকি 1, কোনটা, অ্যাডার নাকি কম্পারেটর, কোনটা দেখাবো বলেন?
কোনটা আমরা স্যার ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান অবশ্যই ফার্স্ট ওয়ানটাই কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট, ঠিক আছে? ফার্স্ট ওয়ানটাই আসলে এখানে কম্পারেটিভলি ডিফিকাল্ট, বাকিগুলো বেশ ইজি আছে আমি বলবো, আসলে খুব ডিফিকাল্ট না। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমরা একটু করার চেষ্টা করি, আমরা একটু দেখি, খেয়াল করি এটা প্রশ্নটা আসলে এখানে কি বলেছে, কি চেয়েছে। তো এখানে আসল ট্রিকটা হচ্ছে এই জায়গাটায়, স্টোরস দেম ইন রেজিস্টার্স, আলাদা একটা রেজিস্টার তৈরি করা। 8 বিট ফুল অ্যাডার তৈরি করতে বলেছে। ইনপুট নিবে, ইনপুটটা সরাসরি ক্যালকুলেট না করে রেজিস্টারে সে স্টোর করবে। তার মানে আমি বুঝতে পারছি ফ্লিপ ফ্লপ রয়েছে, আসলে ফ্লিপ ফ্লপ রয়েছে, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ থাকবে। সো ফ্লিপ ফ্লপ থাকা মানে আপনার ক্লক সিগন্যাল থাকবে, ঠিক আছে? তার মানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বানাই ফেললাম, কম্বিনেশনাল আর রেজিস্টার মিলে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বানিয়ে ফেললাম। The register result is calculated using the content of the registers. It should operate at the positive edge of the clock. তাহলে ক্লকের পজিটিভ এজে কাজ করবে, তার মানে আমরা পজিটিভ এজ ক্লক নিব সেন্সিটিভিটি লিস্টে। নেমস আর অপারেশনস গুলো দিয়ে দেওয়া হয়েছে নিচে। সো অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা একটা কাজ করব, ফাইল নিউ, ব্ল্যাঙ্ক একটা নিব, ফাইল নিউ এর আচ্ছা আমরা এখানে একটা এরর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা আবার চালু করি সাইলোস, কোনো প্রবলেম নাই, এরর দিলেও কোনো সমস্যা হবে না আসলে, আমি আশা করছি। ডাবল ক্লিক করে আবার চালু করে নেন, আগেরগুলো কেটে দেন, আগেরগুলো আমার আসলে এখন আর দরকার নেই, কেটে দিন। সো ফাইল নিউ, এই যে ব্ল্যাঙ্ক একটা ফাইল তৈরি হবে, এটা পাশে থাকুক আমার, ঠিক আছে? সো যাতে আমরা এটা দেখতে পারি যে আসলে আমাদের চাহিদাটা কি, ঠিক আছে? এটা আমাদের দরকারটা কি জিনিস, সেটা আমরা দেখার জন্য আমি পাশে রেখে দিলাম। সো আগের মতোই আমি আমার মেন মডিউলটা করে ফেলবো, ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেছেন যে মডিউল, তারপরে আমরা জানি ফাইলের নেম দিতে হয়। আমি ধরেন বললাম অ্যাডার, বা এইভাবে না দিয়ে আমি আরো শর্টকাটে লিখি এফএ, এফএ মানে ফুল অ্যাডার বলে বললাম আন্ডারস্কোর 8 বিট, ফুল অ্যাডার 8 বিট। তারপর পিনের লিস্টিং থাকবে, পিনের লিস্টিং এখানে ওরা উল্লেখ করে দিয়েছে পিনের নামগুলো কি কি। শুরুতে আউটপুট গুলো রাখা হয়, এটা মানে একটা ভালো প্র্যাকটিস আউটপুট গুলো রাখা। তো সাম, ক্যারি আউট মানে সিও বা C0 দিচ্ছি আমি, আসলে C0 CO দেই, ক্যারি আউট। তারপরে হচ্ছে এ মানে আমার ইনপুট একটা এ, তারপর আরেকটা ইনপুট বি, তারপরে আছে আমার ক্যারি ইন যেটা, ঠিক আছে, ক্যারি ইন সি ইন, এবং ফাইনালি ক্লক। আচ্ছা এটা একটু বাইরে চলে গেছে, আমি একটা কাজ করি, এটাকে একটু এসে নিয়ে আসি। ওকে, ক্লক, ঠিক আছে? তো ফার্স্ট লাইনটা আমার হয়ে গেল, আমি ডিফাইন করলাম আমার মডিউলের নামটা কি হবে এবং পিন কি কি পিন রয়েছে সেগুলো উল্লেখ করলাম, সেমিকলন দিয়ে আমি এন্ড করলাম। নেক্সট ইয়াটা আমরা জানি কি করতে হবে, আসলে আমার ইনপুট আর এবং আউটপুট গুলো কি কি সেটা উল্লেখ করতে হবে। তাহলে আমার ইনপুট গুলো হচ্ছে এ বি হচ্ছে ইনপুট। একটা জিনিস একটু খেয়াল করব, আমরা বাঁ দিকে তাকাই একটু, যদি আমি বাঁ দিকে তাকাই এ এবং বি এর দিকে তাকাই, আমি এ এবং বি দুটোই কিন্তু 8 বিট। তাহলে একটা কাজ করি, এরা যেহেতু একই রকম এবং 8 বিট, তাহলে আমি এটা এইভাবে উল্লেখ করি, এ 0 থেকে 7 বলে দিলাম এ কমা বি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এ এবং বি দুটোই আসলে 8 বিট, ঠিক আছে? এ এবং বি দুটোই আসলে 8 বিট, ঠিক আছে? কারণ এদের দুইজনের আগে আসলে 0 থেকে 7 রয়েছে, আমি অ্যারে করে ফেললাম। তারপরে দেখেন পরবর্তীগুলো আসলে সব 1 বিট করে, পরবর্তীগুলো সব 1 বিট করে। তাহলে আমি যে কাজটা করতে পারি, আমার সি ইন এবং ক্লক যেটা সেটা 1 বিট, দুটা ভাবে করা যায় এটা। আমি সহজ ওয়েটাই দেখাই, আমি কোনো রিস্কে না যে ইনপুট আলাদা করে বললাম, বলে ইনপুট আলাদা করে বলে আমি জাস্ট ইনপুটের নামগুলো উল্লেখ করে দিব, সি ইন আর ক্লক, ঠিক আছে? সি ইন আর ক্লক, ওকে? তো এখানে কি কিছু উল্লেখ করি নাই, তার মানে বাই ডিফল্ট এরা 1 বিট করে। তো এরা 1 বিট হয়ে গেল, এরা 8 বিট হয়ে গেল। তাহলে ইনপুট হয়ে গেল, আমি দুইটা লাইনে ইনপুটটা উল্লেখ করলাম, কোনো সমস্যা নেই আপনার, ঠিক আছে? তারপরে আমি আউটপুটটা উল্লেখ করি,
আমরা জানি আউটপুট উল্লেখ করতে হবে। আউটপুটটা দেখেন, আপনার আউটপুট হচ্ছে দুটো আউটপুট, একটা সাম 8 বিটের আর একটা ক্যারি আউট সিও 1 বিটের। আগের মতোই আমি অ্যারে করে ফেলতে পারি 0 থেকে 7, এইভাবে সাম বলে দিলাম, 8 বিট হয়ে গেল। এখন আমি একটা টেকনিক দেখাই, আমি দুইবার আউটপুট যদি কথা না লিখতে চাই, মানে উপরেও এই কাজটা করা যাবে, ইনপুটের ক্ষেত্রেও এই কাজটা করা যাবে, দুইবার যদি না লিখতে চাই তাহলে আমি এই কাজটা ইচ্ছা করলে করতে পারি। দেখেন, আমি বললাম সিও কমা দিয়ে দিলাম। দেখেন এটা বুঝেন নাকি? যেহেতু ক্যারি আউট বা সিও 1 বিট, এর আগে কিছু নেই, তাহলে বাই ডিফল্ট সিওটা 1 বিট হয়ে গেল। কিন্তু সাম যেই সিগন্যালটা রয়েছে সেটার আগে যেহেতু এই কথাটা উল্লেখ করা হয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা একটি 8 বিটের সিগন্যাল। এটা কি বুঝতে পারছি? এটা আমি এক লাইনে করে ফেললাম। দেখেন এই সেম জিনিসটা কিন্তু এখানেও করতে পারতেন আপনি। এটাকে আমি 8 বিটের একটা হচ্ছে আউটপুট হয়ে গেল, সিগন্যালটা 8 বিট, সামটা 8 বিটের 8 বিটের হলো, এবং ক্যারিটা কিন্তু এখানে কিছু নাই দেখে বাই ডিফল্ট 1 বিট। ঠিক আছে, আচ্ছা আপনি ইচ্ছা করলে উপরের লাইনের মতো ভেঙে ভেঙে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম, ডিফারেন্স দেখালাম, করা যায় এরকম আর কি। ঠিক আছে, সো আমার ইনপুট আউটপুট ডিক্লেয়ার করা হয়ে গেল। এইবার হবে আসল চ্যালেঞ্জ আমার। আমি দেখেন একটা নরমাল, আমি প্রথমে একটা দেখাই, একটা ফুল অ্যাডার, নরমাল ফুল অ্যাডার, এই ঝামেলাটা যদি না থাকতো, আমি জাস্ট নরমাল একটা ফুল, এই রেজিস্টারের ঝামেলাটা যদি না থাকতো, তাহলে একটা নরমাল ফুল অ্যাডার কিভাবে তৈরি বানাইতাম দেখাচ্ছি। নরমাল ফুল অ্যাডারের কোডটা আগে দেখাচ্ছি, উইদাউট রেজিস্টার, উইদাউট এনি ফ্লিপ ফ্লপ, উইদাউট এনি ক্লক। ঠিক আছে, তার মানে কোনো পজিটিভ এজের টেনশন নাই, কোনো কিছু নাই, নরমাল একটা কম্বিনেশনাল সার্কিট যদি আমি চিন্তা করতে চাই, তাহলে তার কোডটা আসলে কিরকম হতো। সো অলওয়েজ অলওয়েজ অ্যাট, যেহেতু আমি বলছি এটা একটা নরমাল 8 বিট ফুল অ্যাডার, তার মানে কম্বিনেশনাল সার্কিট, কোনো সিকোয়েন্সিয়াল সার্কিট না, কোনো রেজিস্টার নাই আসলে, তাহলে আসলে আমার সেন্সিটিভিটি লিস্টে কি হতো, কম্বিনেশনাল সার্কিটে যেরকম হয় এ বি তে যা দিব সাথে সাথে সেই অনুসারে আউটপুটে চলে আসবে। তাহলে আমার সেন্সিটিভিটি লিস্টে থাকবে এ থাকবে, বি থাকবে, ক্যারি ইন থাকবে। তার মানে এদের কোনো একটা চেঞ্জ হলেই আমার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং আমার আউটপুটটা আসলে কিরকম আমি দিতাম দেখাচ্ছি, আমার আউটপুটটা আসলে কিরকম হবে। আউটপুটটা খুব সিম্পল, দেখেন ক্যারেক্টারিস্টিক আমি উল্লেখ করব। আমি বলছি সিও ক্যারি আউট কমা সাম ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন। এবং মজার ব্যাপার, একটা লাইন, শুধু কোডটা কয় লাইনের, এক লাইন, অথচ 8 বিটের ফুল অ্যাডার। বিহেভিয়ারালে দেখেন একটা লাইনের মাধ্যমে কোডটা সমাপ্ত হয়ে গেল। বিহেভিয়ারাল কথাটার অর্থ হচ্ছে এর ব্যবহার বা বৈশিষ্ট্য, সার্কিটটার বৈশিষ্ট্য কিরকম। সার্কিটের বৈশিষ্ট্য এমন যে সেটার যে ইনপুট গুলো রয়েছে, যেমন এ বি আর ক্যারি ইন, সেই ইনপুট গুলোকে সে যোগ করে এবং সামে রাখে এবং ক্যারিটাকে সে ক্যারি আউটে পাঠায়। এর জন্য এই বৈশিষ্ট্যকে এইভাবে উল্লেখ করা হচ্ছে যে আমার আউটপুট ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন। ঠিক আছে, এটা হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্স। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, এটা হচ্ছে 8 বিট, বিটাও 8 বিট, সি ইনটা 1 বিট, সাম হচ্ছে 8 বিট। তাহলে এটা কিভাবে কাজ করতেছে কোডটা আমি বুঝাই আপনাদেরকে। যদি আপনার রেজাল্টটা এই এখানে যে যোগফলটা হবে, ওটা তো টেস্ট বেঞ্চে আমি ইনপুট দিব, যোগফলটা যদি আপনার 8 বিটের মধ্যে থাকে, তাহলে সেই 8 বিট পুরোটাই সামের মধ্যে চলে যাবে এবং ক্যারিতে তখন 0 বসবে। কিন্তু যদি আপনার রেজাল্টটা 8 বিটের মধ্যে সীমাবদ্ধ না থেকে 9 বিটে চলে যায়, তাহলে এমএসবিটা চলে যাবে ক্যারি আউটে, এবং বাকি 8 বিট, দ্যাট মিন্স বাকি যে 8 বিটটা থাকবে সেই 8 বিটটা আসলে সামের মধ্যে চলে যাবে। আমি কি এটা বুঝতে পেরেছি? দেখেন, স্যার এটা হচ্ছে যে বালতিতে পানি ভরার মতো একটা রাইট রাইট, যেই পানিটা পড়ে যাচ্ছিল সেই পানিটা এখন আমি ক্যারি আউটে ধরতেছি। ঠিক আছে, গট ইট? এটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা ছিল কিন্তু নরমাল একটা ফুল অ্যাডার। বিশেষ করে কি ধরনের ফুল অ্যাডার আমি উপরে লিখে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা আসলে সিম্পল কম্বিনেশনাল সার্কিট ছিল। এটা একটা সিম্পল কম্বিনেশনাল সার্কিট ছিল, আর কিছুই না। নিচে যে কোডটা দেয়া আছে কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে,
কিন্তু আমার কাছে এইটা চায় নাই, আমার কাছে চেয়েছে অন্য জিনিস, যে আগে ইনপুট গুলো একটা রেজিস্টারে ধরো। আমার রেজিস্টারটা কই, ও আচ্ছা, এখন আমার এখানে একটু বাকি ছিল, আমার আউটপুটটা এখনো পুরোপুরি হয়নি, আউটপুটটা হবে রেজ টাইপের, বা এটা আমি আলাদা করেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমি রেজ লিখি আলাদা করে। তাহলে কিন্তু আমি দেখাই দিচ্ছি পুরোটা, আমি একবারই চাচ্ছি দেখাই দিতে, দুইটা প্র্যাকটিস হয়ে গেল একবারে। তাহলে এই তো ঠিক আছে, যে সেভ করে নেই, আমি একটু সেভ করে নেই, আমি লিখলাম fa_8bit ডট ভি ফাইল, ডট ভি, আবারও fa_ ডট ভি ফাইল, এটা মিস করা যাবে না, সেভ। তো এখন আপনারা আপনাদের স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিম্পল কম্বিনেশনাল সার্কিট, একটা সিম্পল 8 বিট ফুল অ্যাডার, যেটা নাকি বিহেভিয়ারাল মডেলিং এ কোডটা লেখা হয়েছে। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা চাওয়া হয়েছে এটার সাথে এটা মিল নেই। আমাদের কোশ্চেনটাতে রেজিস্টার আছে এবং ক্লক সিগন্যাল আছে পজিটিভ এজে কাজ করবে, তার মানে এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সো এখানে কিছু পরিবর্তন ঘটাতে হবে আমাকে। সো পরিবর্তনগুলো কি এটা আমি এখন বোঝার চেষ্টা করি। এখন আমি কোডটা চেঞ্জ করব। হ্যাঁ বলেন। এখানে আমাদের বলছে যে আমাদের রেজিস্টার টাইপ হইতে হবে। রেজিস্টার টাইপ বলতে কি আমাদের বোঝাচ্ছে যে এখানে স্টোর করে রাখবে, যে বিট গুলো ক্রিয়েট হবে এরকম কিছু? রেজিস্টারটা কি মিন করতেছে? ও রেজিস্টারটা কি মিন করছে, এইটা হচ্ছে আমাদের মানে বিহেভিয়ারাল মডেলিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা যে অলওয়েজ ব্লকের মধ্যে, আমি শুরুতেই বলেছিলাম অলওয়েজ ব্লকের মধ্যে যেই ভ্যালুগুলোকে অ্যাসাইন করা হয়, যেমন এখানে সিও এবং সামকে অ্যাসাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন অলওয়েজ ব্লকের মধ্যে, সেইটাকে বাই ডিফল্ট রেজিস্টার করতেই হবে আপনার, ঠিক আছে? জি। তো সেই কনসেপ্ট থেকে এটা করা আর কি, আর কিছুই না। সো এখন আমরা যে কাজটা করি, এখন এই কোডটাকে আমরা রূপান্তর করার চেষ্টা করি, যেখানে যেখানে আমার আলাদা রেজিস্টারে স্টোর করতে বলা হয়েছে। মানে এখন এই কম্বিনেশনাল সার্কিটের কোডটাকে আমি সিকোয়েন্সিয়াল সার্কিটে রূপ দেওয়ার চেষ্টা করব। সো এখন আমি এটা আসলে চেষ্টা করতেছি সিকোয়েন্সিয়াল সার্কিট বানানোর, যেটা চেয়েছে আমার কাছে আসলে সিকোয়েন্সিয়াল সার্কিট। সো দেখি চেঞ্জ গুলো কি কি, দেখেন ইনপুট আগের মতোই এ বি সুন্দর সবই ঠিক আছে, কিন্তু বলেছে আলাদা রেজিস্টারে স্টোর দেম ইন, দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে, স্টোর দেম ইন রেজিস্টার্স এট দি পজিটিভ এজ, পজিটিভ এজে স্টোর করো ডাটাটা। তাহলে স্টোর করতে হবে, তাহলে আমার আলাদা রেজিস্টার লাগবে, তাহলে আমি আলাদা কিছু রেজিস্টার তৈরি করি, রেজ আলাদা রেজিস্টার তৈরি করতেছি, বললাম ছোট হাতের দেই রেজের নাম, তাহলে আমাদের মনে থাকবে এবং বুঝতে খুব সুবিধা হবে। এ কয় বিট, এ এবং বি, সরি এ এবং বি দুটোই হচ্ছে 8 বিটের রেজিস্টার আমি তৈরি করলাম, এই রেজ কথাটা বলে 8 বিটের রেজিস্টার তৈরি করলাম। এবং তার আগে আমি একটা কাজ করলাম, যে আমি সি ইন আরেকটা আসছে, দেখেন সি ইন আরেকটা ইনপুট আছে, তো সেটা 1 বিটের, তার জন্য আমি ছোট হাতের লিখি সি ইন, আমি আরেকটা 1 বিটের রেজিস্টার, এই যেখানে দেখি তো কিছু লিখি নেই, উল্লেখ করে নেই, তো এটা একটি 1 বিটের রেজিস্টার তৈরি হয়ে গেল। তাহলে এবার একটু খেয়াল করবো আমরা, যে আমি আলাদা একটা রেজিস্টার তৈরি করলাম, একটা না আসলে 3টা রেজিস্টার তৈরি করলাম, এ এবং বি দুটা, যেটা হচ্ছে 8 বিটের, এবং সি ইন একটি 1 বিটের রেজিস্টার। অবশ্যই অবশ্যই নাম ডিফারেন্ট হতে হবে, দেখতে পাচ্ছি এটা ক্যাপিটাল, এটা স্মল লেটার, আর এইচডিএল কোড আসলে কেস সেনসিটিভ, আপনার ক্যাপিটাল আর স্মল লেটার ও আলাদা আলাদা দুটো জিনিস বুঝে, ঠিক আছে? অলরাইট, সো এখন দেখেন আমি চেঞ্জ করি কিভাবে কোডটা। এখন বলেছে পজিটিভ এজে রেজিস্টারে ডাটাটা স্টোর করবে এবং সার্কিটটা অপারেট করবে ক্লকের পজিটিভ এজে। সো আসলে আমার সেন্সিটিভিটি লিস্টে শুধুমাত্র তাহলে আমি বুঝতেই পারতেছি ক্লকের পজিটিভ এজ থাকবে, পজেজ ক্লক, ক্লকের পজিটিভ এজে কাজ করবে বলে দিলাম, ঠিক আছে? ক্লকের পজিটিভ এজে কাজ করবে, এবং ক্লকের পজিটিভ এজে যখন সে কাজ করবে, দেখি কি করছি আমি, ক্লকের পজিটিভ এজে সে ডাটাগুলো রেজিস্টারে ভরে নিবে, ইন্টারমিডিয়েট রেজিস্টারে। আমার ইন্টারমিডিয়েট রেজিস্টার গুলো কোনগুলা, এইগুলা যেগুলো আমি বানাইলাম। তাহলে ইনপুট গুলা, এই ইনপুট গুলা সরাসরি আউটপুটে না যে ইনপুট গুলো আগে রেজিস্টারে ঢুকবে, তাহলে সেটা করব কিভাবে আমি দেখি, দেখেন খুব সিম্পল, a ইজ ইকুয়ালস টু a
তার মানে আমি এই এ ছোট হাতের যে এ, তার মানে এই রেজিস্টারে আমি এই এর ভ্যালুটা ঢুকালাম, তারপরে বি রেজিস্টারে আমি ইনপুট 8 বিট বি ঢুকালাম, তারপরে সি ইন 1 বিট রেজিস্টারে আমি ইনপুট 1 বিট সি ইন ঢুকালাম। দেখেন এই জিনিসটা কি বুঝতে পারলাম নাকি? এই পর্যন্ত কি বোঝা গেল নাকি আমি কি করলাম? তার মানে স্যার আগে ডিরেক্ট না ঢুকে আগে রেজিস্টারের রাইট মাধ্যমে আমার হচ্ছে এই যে ঢুকবে। রাইট রাইট, কারণ আমার কাছে এটাই চাওয়া হয়েছে, ঠিক আছে? স্টোরস দেম ইন রেজিস্টার এট দ্য পজিটিভ এজ, আচ্ছা আচ্ছা দিবে এবং সেটা আগে স্টোর করবে পজিটিভ এজে। সো আমি এবার শুধুমাত্র পজিটিভ এজ ক্লক নিলাম এবং আগে স্টোর করে নিলাম। স্টোর করার পরে এখন কিন্তু এই এ বি সি দিয়ে আমার ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, এই রেজিস্টার দিয়ে। তাহলে এখন এগুলো সব মুছে দিয়ে গো, এগুলোর পরিবর্তে আমার আউটপুটটা আসলে কাজ করবে আমার ইন্টারনাল রেজিস্টারের ভিত্তিতে। দেখেন রেজিস্টারে যে ডাটাগুলো থাকবে সেটার মাধ্যমে সে আউটপুটটা জেনারেট করবে। দেখেন তারপর সেভ করি। এখন আমার পুরো ফুল সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। আমার যেই মেন মডিউলটা এখানে চাওয়া হয়েছে সেই মেন মডিউলটা আসলে আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম। দেখেন বুঝতে পারলাম নাকি? কোনো প্রশ্ন আছে নাকি দেখেন, বা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন স্যার, সি আউট যেটা মানে ক্যারি আউট আর সাম, এদের যে আউটপুটটা আসার কথা এটা 8 বিট মানে হচ্ছে 8 বিটেরই আসার কথা না? সামটা হচ্ছে 8 বিট, সামেরটা 8 বিট 8 বিট, 8 বিট আর এখন ক্যারিটা 1 বিট। 1 বিট। হ্যাঁ, এখন এই তিনটা ভ্যালুর যোগফল যদি 8 বিটের অতিরিক্ত ক্রস করে যায় তাহলে 9th বিটটা ক্যারিতে ঢুকে যাবে আর বাকি যে 8 বিট সেটা হচ্ছে সামে থেকে যাবে, ঠিক আছে? স্যার আমি এটাই বলতে চাচ্ছি যে স্যার এখানে এক্সটার্নাল আমার কোনো অ্যারে লিখতে হবে না, কারণ একই জিনিসটাই, কারণ আমার তো ওই 8 বিট ও ধরেই নিছে স্যার যে সামে 8 বিটই ঢুকবে আর হ্যাঁ ক্যারিতে হ্যাঁ, যদি এক্সটার্নাল সেটা ঢুকবে 1 বিট। রাইট রাইট রাইট। এই সিনট্যাক্সটা, এই যে এখানে যে আমরা থার্ড ব্র্যাকেটটা দেখছি এটাকে কনক্যাটানেট বলে। যেহেতু আমার সামটা হচ্ছে 8 বিট, এই কনক্যাটানেটের অর্থ হচ্ছে এটাই যে জোড়া লাগানো। জোড়া লাগানো মানে হচ্ছে 8 বিট এর সাথে 1 বিট। কয় বিট হলো? 9 বিট হয়ে গেল। তাহলে বাঁ দিকে 9 বিট, ডান দিকে 9 বিট, ওই ম্যাথের মতো অনেকটা, ঠিক আছে? যে এটার যোগফলের সর্বোচ্চ রেজাল্ট 9 বিট হতে পারে, 9th বিটটা যাবে C0 তে এবং বাকি 8 বিটকে যাবে হচ্ছে এই রেজাল্টটা। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা হয়ে যায় সেভ করে নিয়েন আপনারা, আমি সেভ করে নিয়েছি। সো এরই মাধ্যমে আমার হচ্ছে মেইন মডিউলটা লেখা শেষ। এবার আমরা টেস্ট মডিউলটা লিখতে পারি। ঝটপট আমরা টেস্ট মডিউলটা লেখা ট্রাই করব, দেখি আমরা চেষ্টা করি টেস্ট মডিউলটা লেখা। কিন্তু স্যার বিহেভিয়ার মডেলে নাকি সব সময় কি ইফ এলস দিতে হয় না, নাকি অনেক সময় এভাবে করলেও হয়? অলওয়েজ টা থাকতে হবে, ইফ এলসটা কি ম্যান্ডেটরি? না না না, ইফ এলস ম্যান্ডেটরি না। আপনার যদি দরকার না পড়ে, যেমন এই যে বিহেভিয়ারাল মডেলিং এ আমি ইফ এলস দেইনি তো, দেইনি তো। না স্যার এটাই জিজ্ঞেস করলাম ও স্যার। আচ্ছা, একটা ভালো জিনিস আপনি আমাকে মনে করিয়ে দিলেন, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন থেকে আমার মনে পড়ছে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, এখানে অলওয়েজ ব্লকের আন্ডারে কোনো প্রসিডিউরাল স্টেটমেন্ট আমি লিখেছি, মানে যেটা আপনি বলেন ইফ এলস বা ফর লুপ লিখেছি? না স্যার। লিখিনি। তো এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন। সো দেয়ার ইজ 4 ডিফারেন্ট লাইনস, 4 লাইনস অফ কোড। কিন্তু অলওয়েজ ব্লকের আন্ডারে যদি আপনি ব্ল্যাঙ্ক মানে কোনো মানে ওপেন এন্ডেড রেখে দেন তাহলে আসলে আপনি একটা লাইন এন্ট্রি করতে পারবেন। জি তাহলে স্যার। এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যে কাজটা করে থাকি যে সেটা বিগিন আর এন্ড এর মাঝখানে ফেলে দেই, তাহলে আর এখানে কোনো ঝামেলা করবে না, ঠিক আছে? বিগিন আর এন্ড এর মাঝখানে ফেলে দিব। ও ও, এটা কি করলাম আমি? আমি তো ভুল করে আনডু দেয়া যায় এখানে। ক্যান আই ডু আনডু? আমি তো অকাম করে ফেললাম। আচ্ছা দেখি আবার লোড করি, তাই না? লোড করলে ঝামেলা হবে না। সেভ হয়ে গেছে তো, আবার লিখতে হবে। ও আচ্ছা, আপনারা আবার এই ভুলটা করেন না, আমি আসলে ভুল করে ইয়া করে ফেলেছি। আনডু, আনডু অপশন আছে তো?
আন্ডু 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 কই আন্ডু কোথায়? আন্ডু হয় না কেন? ওর ইজ আন্ডু, আন্ডু হচ্ছে না তো। কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বুঝতেই পারছি, আমি আসলে বুঝতেই পারতেছি না, আবার আমাকে লিখতে হবে আসলে কষ্ট করে। তাহলে a is equals to a, b is equals to b, c in is equals to c in, এবং ফাইনালি আমার কনক্যাটানেট করব আউটপুট সাম is equals to a plus b plus c in। ঠিক আছে, দেখতে পাচ্ছি সবাই? সেভ করে নিই। সো অলওয়েজ এর নিচে বিগিনার এন্ডের মধ্যে মাল্টিপল যদি লাইন থাকে তাহলে বিগিনার এন্ডের ব্লকের মধ্যে রেখে দিব এটা। বুঝা যাচ্ছে? যদি না প্রসিডিউরাল স্টেটমেন্ট ইউজ করেন। ক্লিয়ার? ক্লিয়ার হতে পারছি? জি স্যার। ওকে ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে ক্লাসে খালি একজনই আছে আর বাকি সবাই ঘুমাচ্ছে। আচ্ছা, না স্যার। তো কোথায় রেসপন্স কোথায়? হ্যাঁ, রেসপন্স থাকতে হবে তো। আচ্ছা, এরপর আমরা টেস্ট বেঞ্চে চলে যাই। টেস্ট বেঞ্চ খুব সিম্পল, আগের মতোই টেস্ট বেঞ্চ গুলা যেরকম হয় সেরকম। তো আমি কাউন্টারের টেস্ট বেঞ্চটা আগে ওপেন করি, ওপেন করে এখান থেকে একটু কপি পেস্ট করে নিয়ে আসি। ঠিক আছে, কাউন্টারেরটা থেকে। ঠিক আছে, কাউন্টারেরটা পেস্ট করে দিলাম। আমি জাস্ট কাউন্টারেরটা কপি পেস্ট করছি, আর কিছুই না। তো আমি এখন এটাতে মডিফাই করব কাউন্টারের টেস্ট বেঞ্চটা। সো চেঞ্জ গুলা কি কি আগে দেখি, এটা একটু ফুল স্ক্রিন করে দেই। দেখেন এখানে আমার ইনপুট হচ্ছে এ বি, তাহলে রেজ হবে এ বি। এটা হচ্ছে আমার রেজ, এটা আমার রেজ। আবার রেজ হবে কারণ আমার এখানে আরেকটা লাইন আছে, 1 বিটের ইনপুট আছে। সো আমার ইনপুট গুলো অনুরূপ গুলা কাজটা করে ফেললাম। আউটপুটে কি কি আছে দেখতে পারতেছি, আউটপুটে আমার ক্যারি আউট এবং 8 বিটের সাম আছে, কপি করলাম। ওয়্যারে এটা বসাই দিব, আমি বলেছিলাম এটা ওয়্যারে হবে, ওয়্যারে বসাই দিলাম। তাহলে রেজ আর ওয়্যারে আমি বসাই দিলাম। নেক্সট যে কাজটা করব, যে আমি এই মডিউল বা ফাংশনের নামটা হুবহু কপি পেস্ট করব, কপি করলাম। তারপরে এখানে আমি কল করব, কাউন্টারে যেটা করেছিলাম কপি করব, হুবহু কপি করব। হয়ে গেল fa আন্ডারস্কোর 8 বিট, পুরো হুবহু নামটা চলে এসেছে। মাঝখানে আমি ইনস্ট্যান্স নেম দিতে পারি, একটা ইনস্ট্যান্স 0 বললাম, এটা ভালো প্র্যাকটিস আর কি, এর জন্য আমি দিলাম। আগের মতোই ইনিশিয়াল, বিগিন, এন্ড, অলওয়েজ, ক্লক, এই জিনিসগুলো রয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে কিছু পরিবর্তন আছে, তো সেটা আমরা আগে দেখে আসি কি কি পরিবর্তন। দেখেন, ক্লকটা বলেছে ক্রিয়েট এ ক্লক সিগন্যাল উইথ 10 ন্যানো সেকেন্ডস অ্যাজ পিরিয়ড। পিরিয়ড হচ্ছে 10 ন্যানো সেকেন্ড, তার মানে হাফ সাইকেল। তাহলে টগল করবে কত ন্যানো সেকেন্ডে? 5 ন্যানো সেকেন্ডে। তাহলে আসলে এটা ম্যাচ করে গেছে, কপাল ভালো আমাদের, আসলে ম্যাচ করে গেছে এটা। পিরিয়ড কিন্তু আসলে 10 ন্যানো সেকেন্ডই। হাফ ন্যানো, হাফটা হবে হচ্ছে লাগা আপনার পালস উইথ, দ্যাট মিন্স 5 ন্যানো সেকেন্ড, মানে যেটা নাকি এখানে যেটা বলা হয়েছে। ফিনিশ করতে বলা হয়েছে সিমুলেশনটা 200 ন্যানো সেকেন্ডে। এটা আমরা দেখবো, এটা যোগ করে দেখবো এটা কত হয় আসলে। তো ফার্স্টে দেখেন, প্রথমে বলছে 20 ন্যানো সেকেন্ডে, 0 ন্যানো সেকেন্ড না, 20 ন্যানো সেকেন্ডে এ তে 4, বি তে 5, সি নে 1 বসাইতে বলছে। আচ্ছা, আমি একটা কাজ করি, 0 ন্যানো সেকেন্ড রাখি, নিজে ইচ্ছা করে রাখলাম। এ তে 0 বসাইলাম, বি তে 0, সবগুলো ইনিশিয়ালি 0 করে দিই আগে। এ তে 0, বি তে 0, সি নে 0 বসাইলাম, আবার ক্লকেও 0 বসাই। ইনিশিয়ালি এই কাজটা করা ভালো, এটা ভালো প্র্যাকটিস। আমার কথাটা বোঝা যাচ্ছে? ইনিশিয়ালি সব সিগন্যালকে 0 করা একটা ভালো প্র্যাকটিস। ঠিক আছে, 0 করে দিলাম। তারপরে আমার তো রিসেট পিন নাই, ঠিক আছে, রিসেট পিন তো আমার নাই। তারপরে বলছে 20 ন্যানো সেকেন্ডে, তাহলে ডিলে 20 ন্যানো সেকেন্ডে কি করতে বলছে? এ তে 4 বসাইতে বলছে, a is equals to 4, b is equals to 5, c in is equals to 1। শেষ হয়ে গেল। তারপরে 80 ন্যানো সেকেন্ড, এটা কিন্তু at 80 ন্যানো সেকেন্ড বলছে।
at 80 ন্যানোসেকেন্ড, তার মানে ঠিক 80 ন্যানোসেকেন্ডের সময়। তাহলে আগে আমি 20 ন্যানোসেকেন্ড চলে গেছে, তাহলে আরো কত যোগ করলে 80 ন্যানোসেকেন্ড হয়ে যাচ্ছে? 60। তাহলে 20 প্লাস 60 হচ্ছে 80 ন্যানোসেকেন্ড। 80 ন্যানোসেকেন্ডের মাথায় কি করতে বলতেছে দেখি। এ তে 32, বি তে 100, সি তে 1। এ তে 32, বি তে 100, সি তে 1। ওকে, এই হলো আপনার সো কমেন্ট আমি করে দেই, 200 ন্যানোসেকেন্ডে থামবে। তো আমি এখন হিসাব করি কত গেল আমার, বলেন। 120 রাইট, এখানে 20, 60, 80, 200 এ থামাইতে হলে আমার ডিলে করতে হবে আরো 120 ন্যানোসেকেন্ড, তাই তো? yes sir তো দ্যাটস ডান, আমার মনে হয় হয়ে গিয়েছে আসলে, আর কোনো কিছু বাকি নেই। স্যার কোশ্চেন স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, আমি সেভ করে নিই, দাঁড়ান আগে একটু সেভ করে নিই। সো আমি একটু নামটা চেঞ্জ করে দিই, আন্ডারস্কোর টিবি লিখে দেই .v ফাইল, সেভ। হ্যাঁ হয়ে গেল, বলেন এইবার প্রশ্ন করেন। স্যার এখানে যে ক্লকের যে ব্যাপার কোশ্চেনটা আছে যে ক্লকের পিরিয়ড হচ্ছে 10, হ্যাঁ। এখানে 10টা দেওয়ার সাথে টগলিং এর কি মানে হ্যাঁ বলেন, হ্যালো, প্রশ্ন করেন। এই প্রশ্ন, আমার কথা বোঝা যাচ্ছে? স্যার আমি বললাম স্যার এই যে মানে পিরিয়ড যে হচ্ছে 10 ন্যানোসেকেন্ড এর হ্যাঁ, সাথে ক্লকের যে ব্যাপারটা যে টগলিং যে স্যার আপনি বললেন এখানে Right, right. তাহলে 5 ন্যানোসেকেন্ড পর পর টগলিং হচ্ছে, মানে এই হ্যাঁ। জিনিসটা স্যার ধরতে পারেন এটা কি আচ্ছা। মানে কি? ওকে ওকে, আমি দেখা দিচ্ছি, এটা খুব সিম্পল জিনিস এটা। ওকে, আমি এটা আগের জিনিসটা আমি ক্লিয়ার করে দেই। সো ভালো করে খেয়াল করেন, এটা ক্লক সিগন্যাল দেখতে কিরকম, এরকম তাই তো? টগল করতেছে, এটা হচ্ছে টগল করতেছে, প্রতি টগল করলো তাই তো? এখন ভালো করে খেয়াল করেন, একটা ফুল পিরিয়ড কোনটা, এই জায়গা থেকে শুরু করে পরেরটা এই জায়গা, তাই তো? একটা জি ফুল স্যার পিরিয়ড। সো এই টাইমটা কত ও বলে দিয়েছে, এই টাইমটা কত বলছে? 10 ন্যানোসেকেন্ড, তাই তো? ইয়েস স্যার টগল করতেছে, এই যে দেখে নেন, 1 হইলো, তারপর টগল করে 0 হইলো, আবার 1 হইলো, টগল করতেছে, দিস ইজ কল্ড টগলিং, তাই তো? এই যে পজিটিভ এজ জেনারেট হচ্ছে হোয়াটএভার, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন আপনার এই ডিউরেশনটা কত, অর্ধেক সময়টা কত? 5 ন্যানোসেকেন্ড। তাহলে Yes, sir. টগলিংটা কত ন্যানোসেকেন্ড পর পর হচ্ছে? 5 ন্যানোসেকেন্ড পর পর। ইয়েস স্যার আমার যে টোটাল Yes. পিরিয়ড টাইম পিরিয়ড টি, সেটার 5 ন্যানোসেকেন্ড পর পর আসলে আমি টগলিং করতেছি, 50% ডিউটি সাইকেল যেটাকে বলে, ঠিক আছে? এইভাবে জি স্যার বুঝা গেছে? ওকে জি ফাইন, স্যার তাহলে আমরা আবার ফেরত যাই আমাদের সিমুলেশনে। এটা পুরোপুরি বুঝছি, জি স্যার ভেরি গুড। স্যার এখানে তো চেঞ্জও আসতে পারে স্যার 5 ন্যানোসেকেন্ড না হলে তো যেটা পিরিয়ডের উপর ডিপেন্ড করবে স্যার রাইট হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি স্যার আচ্ছা, সো এই পর্যায়ে এসে আপনাদের আবারও একই কাজ করতে হবে, আপনাদের প্রজেক্টে ক্লিক করতে হবে, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই প্রজেক্টে ধরেন আপনি এই প্রজেক্টের একটা নাম সিলেক্ট করেন, যে বললেন যে ফুল লেটার FA _ 8BT চিন্তা করেন _project। উল্লেখ্য যে প্রজেক্ট ফাইলের নামে কোনো এক্সটেনশন দিব না, কারণ নিচে সাইলোস প্রজেক্ট ফাইল সে অটোমেটিক বসায় দিবে। FA _ 8BT _ project লিখলাম, আমি ফাইল সেভ করে ফেলি। ও আচ্ছা, আমি সেভ করতে ভুলে গিয়েছি, তো আমি এটা আগেরটা সেভ করে নিই, আমি আসলে টেস্ট বেঞ্চে সেভ করতে ভুলে গেছি, ইয়েস দেই, সেভ করে ফেলবে ও। সো আগের মতোই, পুরো সেম আগের মতোই, আমি এই উইন্ডোটা আপনাদের সামনে আসবে, আমি মেন মডিউলটা সিলেক্ট করব, অ্যাড করব, নিচে চলে আসবে, আমি টেস্ট বেঞ্চটা সিলেক্ট করব, ফুল অ্যাডারের অ্যাড করব, নিচে চলে আসবে। এই দুটো ফাইলই কিন্তু, উপরেরগুলো কিন্তু কাউন্টারের ছিল, আলাদা প্রজেক্ট। জি স্যার সো আমি ওকে করে দিব, আগের মতো একদম এক্স্যাক্টলি সেম। এবার আমি আগের মতো গো দিব, সিমুলেশন হবে। দেখেন বেশ কিছু মনে হচ্ছে ইরর ধরেছে, দেখেন ইরর ধরছে, ইররস আর টু সিভিয়ার টু সিমুলেট, মানে বেশ ভালোই ইরর ধরছে। এটা বলে দিছে, ইটস এ ভেরি গুড থিং যে ইরর ধরেছে, আমরা আসলে বুঝতে পারবো, এই যে আপনারা এখন বুঝতে পারবেন যে ইরর গুলা কিভাবে আসলে বোঝা যায়। দেখেন বলে দিয়েছে ফাইলের নামটা হচ্ছে FA ইরর যে ধরেছে টেস্ট বেঞ্চ tb.v ফাইলে টেস্ট বেঞ্চে ধরছে, এবং ইররটা হচ্ছে বলছে এক্সপেক্টিং ভ্যারিয়েবল নেম, মোস্ট প্রবলি এটা 7 নম্বর লাইনে ইররটা ধরেছে। লেটস সি, আমি তাহলে আমার টেস্ট বেঞ্চ ফাইলটা ওপেন করি, মোস্ট প্রবলি 7 নম্বর লাইনে
ও এই যে দেখেন দেখেন দেখেন, সি দ্যাট আমি এটা বোকার মতো কি করেছি, কপি পেস্ট যে করেছিলাম, ও না এটা তো কাউন্টারেরটা, নট দিস ওয়ান, আমার অ্যাডারেরটা, অ্যাডার টেস্ট বেঞ্চ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডার টেস্ট বেঞ্চ, হ্যাঁ অ্যাডার টেস্ট বেঞ্চ, অ্যাডার টেস্ট বেঞ্চের 7 নম্বর লাইন। তো এইখানে আমি হয়তোবা কোনো একটা ভুল করেছি, দেখি ভুলটা আমি কি ভুলটা করলাম এখানে, সাম C0, এই আপনারা ভুল দেখলে আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করেন যে ভুলটা এইটা, ঠিক আছে। ওকে লেটস সি, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট মিস্টেকস হ্যাভ উই মেড। ওকে আমার মেইন মডিউলের নামটা এটাই ছিল, মোস্ট প্রবাবলি ঠিকই আছে। তো এখানে যে ইররের কথাটা বলেছে ও, সেই ইররটা হচ্ছে টেস্ট বেঞ্চে 7 এক্সপেক্টিং, প্রথমে ভেরিয়েবল, পরে বলছে কমা অর সেমিকলন। এটা কি এটা কি আলাদা করে লিখতে বলতেছে এমন কিছু? আচ্ছা আমি একটা কাজ করি, আমি ওয়ার্ডটাকে আলাদা করে লিখে দেখি কি হয়, ঠিক আছে। আই এম নট শিওর ও এটাকে নিতে পারতেছে নাকি, আমি জানি না। আমি তার জন্য ঝামেলা এড়ানোর জন্য আমি এটাকে আলাদা করে লিখলাম, দেখি কি হয়, জাস্ট টু সি হোয়াট হ্যাপেন্স, ঠিক আছে। ইররটা বাদ হয়ে যায় নাকি আমি দেখতে চাচ্ছি আসলে, ঠিক আছে। সেভ করে ফেলাম আমি। তো সেমিকলন, সেমিকলন কোথাও কি কোলন ব্যবহার করছি নাকি আবার দেখেন তো, সেমিকলন সব জায়গায়, হ্যাঁ সেমিকলনই রয়েছে আসলে সব জায়গায়, হ্যাঁ। সো দ্যাটস গুড, আই থিংক ইটস গুড। এটা সেমিকলন তো নাকি কোলন, আই এম নট শিওর। আচ্ছা কোলন করে দিলাম ওটা মাঝখানেরটা, সেভ করলাম, ঠিক আছে। আমার মনে হয় এটাতেই সমস্যাটা ছিল, এটা মনে হয় সেমিকলন হয়েছিল, আই এম নট শিওর। আচ্ছা সেভ করলাম, সেভ করে এবার দেখি এবার কি হয়, এটা নামায় রাখি। এবার আমি আবার এটা কেটে দেই, কেটে আমি সিমুলেশন দেই, গো দেই, আবারও দেখা যাচ্ছে ইরর ধরেছে, এবার তো আরো বেশি ইরর ধরেছে দেখতেছি। আচ্ছা কি ইরর দেখি, 6 নম্বর লাইন বা সামথিং এরকম নিচে ধরেছে, 6 7 8, বেশ বেশ ইরর ধরেছে, তাই না, 12 15 17, ASAS was not declared, আচ্ছা টেস্ট বেঞ্চে, আচ্ছা আচ্ছা আমার মনে হয় ধারণাটা আমি ধরতে পারতেছি আসলে এখানে কি হচ্ছে। আমার মনে হয় কোডে ভুল হচ্ছে না, ভুলটা আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে 8 বিটের বেশি মনে হয় সিমুলেট করতে পারে না, এটা মনে হয় সেই স্পেশাল ঘটনাটা ঘটতেছে, এটাই যেখানে বলতে চাচ্ছিলাম স্যার আমি আপনাকে 8 বিটের মনে হয় বেশি এটা হতে পারে, আই এম নট শিওর বাট এটা হতে পারে। তাহলে আমরা একটা ট্রিক করি, একটা কাজ করি, আমরা বুঝতেছি ব্যাপারটা কিরকম হবে, আমরা এটাকে ইচ্ছা করে 8 বিটের নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে, ইচ্ছা করে 8 বিটের নিচে নামায় নিয়ে আসি সিমুলেশন করার জন্য, জাস্ট চেক করার জন্য ঠিক আছে নাকি, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমার দুটাতেই চেঞ্জ করতে হবে, আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা একটা প্রবলেম, প্রবাবল প্রবলেম হতে পারে। তো দুটাকে আমি কমায় দেই, বিটের সংখ্যা কমায় দেই, দুটাকে আমি সে ফর এক্সাম্পল দুটাকে আমি 3 বিট করে দিলাম, এ আর বি কে। সো ইনপুট আমার 1 বিট থাকলো, সামটা আমার 3 3 6 বিট হয়ে যাবে, তাহলে তাহলে 0 থেকে 5 হয়ে যাবে সামটা, ঠিক আছে, 0 থেকে 5 হয়ে যাবে সামটা। এবং আমার একইভাবে যে রেজিস্টার গুলো রয়েছে, সি ইন রেজিস্টার 1 বিট আর এ আর বি থাকবে হচ্ছে দুটোই 3 বিট করে। ওকে আমার কানেকশনটা একটু ইয়া হয়ে গিয়েছিল, ওকে আবার আমি আগের জায়গায় ফেরত চলে যাচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে এখন গাইস, কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আসলে বুঝতে পারছি না যে আপনার কি কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে।
আমার ওই যে একটু নেটের প্রবলেম হয়েছিল, তার জন্য এই ঝামেলাটা হয়েছে। তো ঠিক আছে, আমি দেখেন আমি আসলে এখানে ওই চেঞ্জ গুলো করেছি, 3 বিট করে করে দিয়েছি এ আর বি কে, সামটা তাহলে 6 বিট হয়ে গেল, রেজিস্টারটা 3 বিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে ওকে ফাইন, সো আমি সেভ করলাম, একই চেঞ্জ গুলো আমি এখানে করব। সো এটা আমি দেখি 3 বিট করে দেই, ওয়্যারটাও এখানে তাহলে আমার হয়ে যাবে 6 বিট, 0 থেকে 5 6 বিট। তাহলে আমার এই ডাটাগুলো, এই ভ্যালু, এটা ঠিক আছে, এটাতে সমস্যা হবে না, 3 বিটের মধ্যে 5 লেখা যায়, কিন্তু এইগুলা দেয়া যাবে না, আসলে এই ভ্যালুগুলো দেয়া এখন পসিবল না। তাহলে এইগুলো আমরা একটা কাজ করি, 3 বিটের মধ্যে কোনো একটা ডাটা লিখি, যেমন উদাহরণস্বরূপ 3 বিটের মধ্যে এ তে 7 বসানো যায়, বি তেও 7 বসাই আমরা, সি তে 1 থাকুক, সমস্যা নেই, 3 বিটের মধ্যে রাখলাম আর কি। সেভ করে দিই, ঠিক আছে। এইবার দেখি কি হয়। না, স্টিল এরর ধরতেছে, আমি স্টিল দেখা যাচ্ছে এরর ধরতেছে, তার মানে আমাদের কোডেই কিছু একটা ভুল করছি আমরা আসলে, fa_8 বিট টেস্ট বেঞ্চে কিছু একটা ভুল করেছি আমরা। দেখি আবার আমরা তাহলে একটু টেস্ট বেঞ্চে ফেরত যাই, বি ফাইল দেখি, তাহলে টেস্ট বেঞ্চে আমি কোন একটা নিশ্চিত ভুল করেছি, 6 7 8 12 15, 6 7 8 12 15। তো 6 নম্বর লাইনে বলতেছে কিছু একটা ভুল আছে হয়তোবা, 6 7 নম্বর লাইনে কিছু একটা ভুল আছে বলতেছে। ছয় সাত আট বেঞ্চ, ওকে। 4 5 সে নিতে পারছে ঠিক মতো, সেটাতে সে সমস্যা করে নাই, কিন্তু 6 নম্বর লাইনে সে একটি ইরর ধরতেছে, এটা বুঝতে পারলাম না কেন। 6 7 8 এস সিও এ বি সিন ক্লক, আচ্ছা ক্লক সেমিকোলন, সেমিকোলন সব জায়গায় আমি ব্যবহার করেছি, দ্যাটস গুড। হ্যাঁ, তবে ইনিশিয়াল বিগিন এ বি সি এর ভ্যালুগুলা বসাইলাম, ফিনিশ এন্ড অলওয়েজ 5 ন্যানোসেকেন্ড পর পর ক্লক। আচ্ছা, আমার কাছে তো মনে হচ্ছে আসলে ঠিকই আছে, আমি আসলে এই রোডটা ধরতে পারতেছি না, খেয়াল চোখে পড়তেছে না আর কি, এই রোডটা আমি আসলে ভুলটা করলাম কোথায়, আমি আসলে চোখে পড়তেছে না। দেখি আবার দেখি, আমি জাস্ট স্পেস ডিলিট করে দিয়েছি একটা, আসলে আর কিছু করিনি পরিবর্তন। আবার দিয়ে দেখি সিমুলেশন দিয়ে কি হয়, কোনো প্রবলেম কি কাজ করতেছে নাকি। আচ্ছা, স্টিল এগেইন এরর, সো এরর স্টিল এরর ধরতেছে। ও বলতেছে যে এ এস এগুলা ডিক্লেয়ার করা ছিল না, এ ছোট হাতের এ আছে আমার মেইন মডিউলে রয়েছে, তাই না? 12 15 12 15 15 17 টেস্ট বেঞ্চের, ও না, এবার হচ্ছে মেন মডিউলে ধরেছে। আচ্ছা আচ্ছা, সরি, আমি এতক্ষণ ভুল দেখতেছি, মেন মডিউলে টেস্ট বেঞ্চের ইররটা শেষ, মেন মডিউলে ইরর ধরেছে এখন। আচ্ছা, বলতেছে 6 7 8 6 7 8, সরি আমি আসলে খেয়াল করিনি, 6 7 8 এইগুলোতে ইরর ধরেছে। 6 দেখি কি বলছে। আচ্ছা, ও মনে হয় এই জিনিসটা আসলে নিতে পারতেছে না, আমি এটাকে ব্রেক করে লিখি, দেখি কি হয়, ব্রেক করে লিখলে কি হয়, লেটস সি। আউটপুট আমি ভেঙে ভেঙে লিখতেছি, আর কিছুই না, পরিবর্তনটা একটু কি করলাম যে আমি ভেঙে ভেঙে লিখলাম, আর এটাকে আমি আবার ডিলিট করে কোলন নাকি সিওরিটির জন্য আমি এইভাবে লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটাকে আমি আবার ভেঙেই লিখি, নট টু টেক এনি রিস্ক আর কি, আমি রিস্ক নিতে চাচ্ছি না আর কি, দেখি, ঠিক আছে। তো এটাও আমি আগের মতোই ভেঙে ভেঙে লিখতেছি, দেখি কোনো চেঞ্জ হয় নাকি, ওয়েদার দেয়ার ইজ এনি চেঞ্জ অর নট। তো এ বি ডিক্লেয়ার করছি, সব ডিক্লেয়ার করেছি আমি, এবার সেভ করে দেখি কোনো পরিবর্তন আসে কিনা, কারণ ও ছোট হাতের এ বি তে ধরতেছিল, ইরো ধরতেছিল। তো গো দেই, ওকে ফাইন। সো আসলে আমাদের যেটা আমরা বুঝতে পারছেন তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছিল। জি স্যার।
আসলে যে আমরা যে একবারে যে লিখতেছিলাম যেটা আসলে এনসি লঞ্চে ওইভাবে কাজ করলেও এখানে দেখতেছি সাইলোসে ওইভাবে কাজ করছিল না, ঠিক আছে। সো ইটস আ মাইনর প্রবলেম আসলে, এটা বড় কোনো প্রবলেম না। সো এইভাবে আমরা আসলে সলভ করতে পারি, ঠিক আছে। এখন আমরা আগের মতোই এক্সপ্লোরার এবং অ্যানালাইজার ওপেন করব এবং ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আমরা সিগন্যালগুলো দেখব। সো সবার ফার্স্টে আমি ক্লকটা রেখে দিলাম, তারপরে আমার যে ইনপুটগুলো আমি দিয়েছি সেগুলো দেখি, এ, আমার বি, তারপরে আমার সামটা দেখি আমি, তার আচ্ছা সি ইনটা আছে, সি ইনটাও দেখবো। তারপরে আমি আমার যেই সাম এবং ক্যারি, সামটা আগে দেখি তারপর ক্যারিটা দেখি। আমার টার্গেট হচ্ছে যে দেখা যে যোগটা সে ঠিকমতো করতে পারতেছে নাকি। তো আমার বোঝার জন্য আমি এইগুলাকে র্যাডিক্সটা সেট করে দিই আমার সুবিধা মতো ডেসিমেলে। ওকে, দেখেন একটু বোঝার চেষ্টা করি আমার ইয়াগুলো ঠিক আছে, যোগফলগুলো ঠিক মতো করতে পারতেছে নাকি। দেখেন এই জায়গায় 10 আসছে সামের ভ্যালু, দেখেন 4 আর 5 আর নিচে ক্যারি ইনে 1 ছিল, তাই না? ক্যারি ইনের ভ্যালুটা কত? 1। ক্যারি ইনের ভ্যালু দেখা যাচ্ছে 1। সো 4 আর 5 যোগ করলাম, তার সাথে 1 যোগ করলে কিন্তু 10 আসে, তাহলে ঠিক আছে। আর শুরুতে 0 0 0 যোগ করলে 0ই আসতেছে, 7 7 14 আর 1 যোগ করলে 15 আসতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার আপনার কি বলে টোটাল রেজাল্টটা, টোটাল যে রেজাল্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। দেখেন ক্যারি আউট সবসময় 0 ছিল, কারণ আসলে এত বড় যোগফল আমরা আসলে করিই নাই। বড় যোগফল করলে তাহলে আমরা হয়তোবা আমরা সেই ইমপ্যাক্টটা দেখতে পারতাম আসলে, ঠিক আছে। তো এটা আমরা এত বড় যোগফল আসলে আমরা করি নাই। আর আরেকটা জিনিস আমি দেখাবো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, শুরুতে একটা কাটা চিহ্ন আছে, এটা দেখতেছি সামে কাটা চিহ্ন, আর নিচে ক্যারি আউটেও দেখেন কিছু একটা হেফাজত একটা সাইন আসছে, দেখতে পাচ্ছেন? এটার উদ্দেশ্য এটাই যে আসলে যেহেতু এখন আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, মানে এই সময়টায় আসলে আনডিফাইন্ড স্টেট, যে এই সময়টা যে কি ভ্যালু ছিল, 0 ছিল নাকি 1 ছিল, এটা বোঝা যাচ্ছে না। এর জন্য যে কাজটা করা হয়, যে এই ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যখন বানানো হয় এর জন্য রিসেট পিন রাখা হয়, যাতে কখনোই আনডিফাইন্ড স্টেট না থাকে। তো শুরুতে রিসেট করে নেওয়া হয়, রিসেট করার পরে পরবর্তীতে দেখা যায়, পরবর্তীতে যোগ বিয়োগ করলে এই আনডিফাইন্ড স্টেট গুলা শুরুতে যেগুলো আসছে সেগুলো আর আসতো না, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের আমার স্পেশাল টাইপ সিকোয়েন্সিয়াল অ্যাডার সার্কিট। এবং এখানে আরেকটা ব্যাপার উল্লেখ্য, আমি এটা অবশ্যই না বললেই না, এটা আমি দেখাতে চাই যে এটা কিন্তু একটু দেখতে হবে। দেখেন যে ইন্টারেস্টিং ব্যাপার আপনারা খেয়াল করবেন, এখন টেস্ট বেঞ্চটা দেখাচ্ছি আমি। দেখেন আমি 20 ন্যানো সেকেন্ডে এই ডাটাটা ইনপুট করেছিলাম, তাই তো? 20 ন্যানো সেকেন্ডে এই ডাটাটা ইনপুট করেছিলাম, ভালো করে চোখ দিয়ে দেখেন, 20 ন্যানো সেকেন্ডে এই ডাটাটা ইনপুট করেছিলাম। তাহলে 4 আর 5 9 আর 1 10, তাই তো? কিন্তু খেয়াল করে দেখেন আমার 20 ন্যানো সেকেন্ডটা কোথায় হয়েছে। দেখেন এই জায়গাটায় কিন্তু 20 ন্যানো সেকেন্ড হয়েছে, লেখা উঠতেছে মাউস পয়েন্টারের নিচে, এখানে 20 ন্যানো সেকেন্ড। সো এখান থেকে শুরু হয়েছে, এই যে আমার 4 এবং 5 ডাটাটা ঢুকেছে, কিন্তু আউটপুটটা সরাসরি আসেনি। দেখেন আউটপুটটা কিন্তু এই জায়গাটায় 0ই, পরের 1 ক্লক পালস পরে আউটপুটটার রেজাল্ট হয়েছে 10। এইটার কারণটা কি কেউ ব্যাখ্যা করতে পারবেন, এটা কেন এরকম হলো? স্যার ক্লকের জন্য কি এরকম হয়েছে? এটার কারণটা টগলিংয়ের ব্যাপারটা কি হয়েছে? না টোগলিং এর না, এটার ব্যাপারটা হচ্ছে আমি 20 ন্যানো সেকেন্ডে যখন আসলে আমি ইনপুট দিয়েছি এ আর বি তে, তখনও সেটা রেজিস্টারে ঢুকে নাই। যখনই ক্লকের পজিটিভ এজটা আসলো, ঠিক আছে, এই যে ক্লকের পজিটিভ এজে রেজিস্টারে ঢুকবে না, রাইট? ক্লকের পজিটিভ এজে রেজিস্টারে ঢুকবে। জি স্যার। তো তখন দেখেন এই 20 ন্যানো সেকেন্ডের মাথায় কি আমার পজিটিভ এজ আছে নাকি নেগেটিভ এজ? নেগেটিভ এজ, নেগেটিভ, এই যে দেখেন। আচ্ছা হ্যাঁ জি স্যার। তো তখন রেজিস্টারে ঢুকে নাই, পরে যখন নেক্সট পজিটিভ এজ পাইছে সাথে সাথে রেজিস্টারে ঢুকছে, ঢুকার সাথে সাথে সেই আউটপুট গুলা যোগ করে আউটপুটে ডেমনস্ট্রেট করতেছে, বুঝাচ্ছে? ক্লিয়ার? এর জন্য প্রত্যেকবার দেখেন একটা ক্লক পালস পরে পরে আসলে ডাটাগুলো আসছে, বুঝাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, সো এই ছিল আমাদের ফুল অ্যাডার। আমি এটা শেষ করে দিই। ফুল অ্যাডার
সো আমাদের আজকে আসলে আর সময় নেই ক্লাসের জন্য। সো আমাদের হাতে বাকি ছিল আসলে কম্পারেটর যে সার্কিটটা বাকি ছিল। কম্পারেটর এখন আসলে যে লাস্টের টাইপটা যেটা ছিল সেটা আসলে অনেক সহজ একটা সার্কিট। আমি আপনাদেরকে এটা আর্জ করব, রিকোয়েস্ট করব এটা আপনারা নিজেরা যদি করে নিতে পারেন, তবে আপনাদেরকে আমি একটু হেল্প করে দিতে পারি কম্পারেটরের ক্ষেত্রে। আমি জি, মেন কথাটা একটু দেখাই দিই, খুব সংক্ষেপে দেখাই দিই মেন কথাটা। যে মডিউল, এন মডিউল, তারপরে ইনপুট আউটপুট, এগুলো আপনারাও দিতে পারবেন, 8 বিট অ্যারে তৈরি করতে পারবেন, সবই পারবেন আপনারা। ঠিক আছে, এগুলো আমি জানি আপনারা এগুলো পারবেন, আপনারা যথেষ্ট ইয়ে আছেন। সো আমি এগুলো লিখছি না, সো আমি ব্ল্যাঙ্ক রেখে যাচ্ছি। সো ইনপুট বুঝতেই পারতেছেন যে আউটপুট হবে, ঠিক আছে, আউটপুট হবে। তারপরে রেজ টাইপ দিতে হবে, যেহেতু এটা একটা ইয়া সার্কিট, সো রেজ টাইপ দিতে হবে। তারপরে আপনারা জানেন যে অলওয়েজ অ্যাট ব্লক থাকতে হবে, এবং অলওয়েজ অ্যাট ব্লকে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট না, তো সেই ক্ষেত্রে আপনার সেন্সিটিভিটি লিস্টে এ আর বি রাখবো, তাই না, এ আর বি রাখবো। আচ্ছা, প্রশ্নে শুধু এ আর বি ছিল, তাই না? হ্যাঁ, ইনপুটটা এ আর বি ছিল, সেন্সিটিভিটি লিস্টে এ আর বি রাখবো। সো এ আর বি রাখার পরে আমরা যে কাজটা করবো খুব সিম্পল, এখানে দেখেন এটা খুব সহজ। এইবার আমি কিভাবে করি দেখেন, ইফ বলতেছি, ইফ কন্ডিশন বললাম এ ইকুয়ালস, এটা কিন্তু ইকুয়াল সাইন, আমি বুঝলাম না হঠাৎ করে লেখাটা আবার ছোট হয়ে গেছে, তাই না? ইট ইজ ভেরি ব্যাড যে লেখাটা আসলে হঠাৎ করে ছোট হয়ে গেল স্যার আবার। সমস্যা হচ্ছে না স্যার, দেখা যাচ্ছে। সো সো আমি আবার কনসোলাস করে দেই আপনাদের জন্য, কনসোলাস এবং এটা 18 বা 20 ফন্ট বা 18 ফন্ট করে দেই, তাহলে সুবিধা হবে। সো নাও ইটস ওকে। সো ইফ a is equals to b, ঠিক আছে, কন্ডিশন, তাহলে eq is equals to 1, ঠিক আপনারা যেরকম সি ল্যাঙ্গুয়েজে করেছেন, ঠিক আছে। else if a greater than b, ঠিক আছে, a greater than b কি হবে, a gtb, a greater than b equals 1, Yes, sir. else if, বুঝতেই পারছেন এলস ইফ না, লাস্টেটা তো একটাই কন্ডিশন, সো আর ওটা এলস ইফ লেখার দরকার নাই। a L LTB is equals to, sorry, is equals to 1. So that's it. এখানে আসলে কোনো কিছু নতুন কোনো কিছু নাই, এন মডিউল করে দিলেই হয়ে যাবে। এখানে একটা জিনিস বলা উল্লেখ্য যে এখানে দেখেন আমি কোনো বিগিন আর এন্ড দেই নাই, কারণ এটা আসলে প্রসিডিউরাল স্টেটমেন্টের মধ্যে আছে, এবং আমরা একটা প্রসিডিউরাল স্টেটমেন্টের আন্ডারে একটা করে লাইনই লিখেছি, ঠিক আছে। সো এই কারণে এখানে আমি আর কোনো উল্লেখ করি। সো এইভাবে আপনারা আপনাদের যেই কম্পারেটর সার্কিটটা আছে, 8 বিট কম্পারেটর সার্কিট, এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এখানে রেজ টাইপটা হবে, আপনারা স্যার বুঝতেই পারতেছেন, ইকুয়াল এজিটিবি, আর এএলটিবি হচ্ছে আপনার রেজটা হবে আর আউটপুট হবে। হ্যাঁ বলেন, প্রশ্ন। স্যার এখানে অলওয়েজ এর যে মধ্যে আমরা অনেক সময় পজ এগুলা দেখি, আর অনেক সময় এ বি লিখি। এই হ্যাঁ জিনিসটা তফাৎটা একটু আবার বলুন স্যার। ওকে, আমি কম্বিনেশন সার্কিট রাইট নাকি সিকোয়েন্সিয়াল? এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট ছিল। দেখেন এখানে কোনো ক্লকের পজিটিভ ওয়েস্টেজ কিছু উল্লেখ করা ছিল না। সো দেখেন জাস্ট জি বলছে স্যার। বিহেভিয়ারাল ল্যাঙ্গুয়েজ লেখো, কিন্তু বলে নাই যে এখানে কোনো ক্লক সিগন্যাল আছে বা কোনো কিছু আছে। সো এখানে কোনো রেজিস্টার বা কিছুই নাই, ডি ফ্লিপ ফ্লপ নাই। সো এটা সিকোয়েন্সিয়াল সার্কিট না, এটা একটা কম্বিনেশনাল সার্কিট। যখনই কম্বিনেশনাল সার্কিট হবে, কম্বিনেশনাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে বর্তমানে ইনপুটে যা দিব সাথে সাথে সেটার ভিত্তিতে আউটপুট আসবে, এবং ইনপুট সেটা ইনপুটটাই আমি তখন সেন্সিটিভিটি লিস্টে ঢুকাই দিব চোখ বন্ধ করে, ঠিক আছে, এবং সেটার ভিত্তিতে আমি আউটপুটগুলো নিয়ে আসবো। আর যখনই সিকোয়েন্সিয়াল সার্কিট হবে তখনই আমার ক্লকের ব্যাপার স্যাপার বা রিসেট টিসেট এগুলো আপনার যদি থাকে তাহলে সেগুলো চলে আসবে, ঠিক আছে। সো এরই মাধ্যমে আমাদের আজকের ল্যাব যেটা আছে সেটা শেষ হয়ে গেল। দেখেন আপনাদের যদি কোনো ফার্দার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন, না হলে স্যার আমি এখন, আপু যে হচ্ছে ফাইল করে দিছিল স্যার আপনাকে, আপনি বলছিলেন হ্যাঁ আপলোড ওটা করে দিতে। আমি তো আপলোড করে দিয়েছি আপনাদেরকে, আপনারা পান নাই? স্যার আমি তো, আমি তো খুঁজে পেলাম না স্যার, কালকেও ঢুকছিলাম আজকেও তো দেখলাম ওকে, পেলাম না তো স্যার। পান নাই তাই না? তাহলে ঠিক আছে, আমি আপনাদেরকে আমি এখনই তাহলে আমি ওই ইয়াটা আমি আপলোড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর মিন স্যার ওই যে স্লাইডটা ছিল না স্যার গত ক্লাসের, গত ল্যাবের এইচটিএল আর হচ্ছে কাউন্টারের উপরে রিপেল ইয়ার ল্যাব 8 যেটা আপনি স্যার স্লাইড বানাইছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, ওইটা একটু আপলোড করে দিন স্যার। ওটা কি ইএলএমএস আপলোড করে দিব নাকি আপনাদের? ওটা জি কিন্তু স্যার। অলরেডি গ্রুপে আপলোড করা আছে।
ওই ইএমএস আপলোড করলে স্যার ফাইল আকারে একবারে একটা সেট করে আমরা নামাতে পারি, ইজি হয় quite। ও নামাতে সুবিধা হয় তাই না? আচ্ছা মানে আচ্ছা একদম ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে ওটা আমি করে দিচ্ছি, ওটা কোনো ব্যাপার না, আমি এখনই তাহলে ওটা আপনার ব্যবস্থা করে দিচ্ছি। ওকে ফাইন। আচ্ছা স্যার, আর কোনো এখন প্রশ্ন, আর কোনো প্রশ্ন আরেকটা আছে? কোয়েশ্চেন আছে স্যার আমার, সেটা হচ্ছে স্যার আপনাকে কালকে অ্যাসাইনমেন্টে যে কথাটা বলছিলাম, আপনি কোয়েশ্চেনটা হচ্ছে স্যার ক্লিয়ার করে দিছিলেন, হ্যাঁ কিন্তু স্যার এখানে কোয়েশ্চেন আপনি লাস্ট 3 নাম্বার যে পয়েন্টটা ছিল আপনি বলছিলেন 2 কনজিকিউটিভ 1 হইলে আউটপুটটা 1 হবে, হ্যাঁ আদারওয়াইজ ইট উইল বি 0। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন স্যার আমার কথা হচ্ছে স্যার, এখন যদি 2 এর বেশি হয়, লাইক আমার হচ্ছে আমি 0 0 থেকে আবার ইনপুট 1 দিলাম যখন, তখন আমার 0 1 স্টেটে গেল, আচ্ছা তখন কিন্তু আমি কনজিকিউটিভ 1 1 পাচ্ছি। হুম দেন আবার যখন আমি 0 1 থেকে আবার ইনপুট 0 দিচ্ছি, আবার 0 0 তে চলে যাচ্ছে, কিন্তু আবার যখন 0 1 থেকে 1 এ যাচ্ছি তখন আমার 1 0 তে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে স্যার আমি দুইটা 1 পাচ্ছি কনজিকিউটিভস। হ্যাঁ, তো যখন তখন আপনি কি আমার রাইট, যখন এই যে লাল গাড়ির মতো চিন্তা করেন আপনি, যে যদি জি স্যার, লজিক 1 হয় লাল গাড়ি, তাহলে যদি আপনি ইনিশিয়ালি স্টার্ট করছেন 0 0 থেকে, মানে কোনো গাড়ি আসে নাই, সো ওই অবস্থায় যদি একটা লাল গাড়ি আসে, গেট দিয়ে একটা লাল গাড়ি ঢুকলো, ক্লকের পজিটিভ এজ পাইলো, গেট খুলে গেল, লাল গাড়ি ঢুকলো, তার মানে একটা 1 আসলো, তাহলে আপনি স্টেট নাম্বার 1 এ চলে আসলেন 0 1 এ, ঠিক আছে? জি তারপরে স্যার, আপনার যদি জি পরপর আরেকটা, ঠিক সেই অবস্থায় আরেকটা যদি লাল গাড়ি ঢুকে, তার মানে লজিক 1 আসে, তাহলে আপনার কিন্তু হবে কি স্টেট 0 1 থেকে 1 0 তে চলে আসবে, এবং এই জায়গায় আপনার জি স্যার, আউটপুটটা হয়ে যাবে 1। বুঝতে পারছেন? 1। হ্যাঁ জি স্যার, এখন আমার যদি এরকম হয় যে হচ্ছে আমি আরেকটা গাড়ি মানে পরপর 3টা লাল গাড়ি আসলো, তখন আমার আউটপুটটা স্যার কি হবে? যেহেতু মোর বলা নাই, হ্যাঁ মোর শুধু বলেন। বলা আছে 2 1। এখন আমি জি আপনার কাছে স্যার, প্রশ্ন 2 করি, আমি এখন আপনাকে প্রশ্ন করি, ওই দিনকের এক্সাম্পলের মতো উদাহরণটা দেই। ধরেন জি আপনি স্যার, ওই যে সে মূর্খ দারোয়ানের কথা চিন্তা করেন, যে হচ্ছে লাগে আসলে 2 এর বেশি গুনতে পারে না, সে সে কি বল, তাকে আমি বলছি যে তুমি দেখবা পরপর দুইটা গাড়ি যদি লাল আসে বা লজিক 1 আসে, তাইলে তুমি আউটপুটে 1 দিবা বা আমাকে জানাবা। সো পরপর যদি 10টা গাড়ি 1 আসে বা লাল গাড়ি আসে, তাহলে সে কি গুনবে? লাস্ট দুইটা সে বারবার কি দেখতেছে? লালই দেখছে। লাল দেখতেছে। জি তো স্যার, উত্তর পাওয়া গেছে। জি স্যার, তার মানে 1ই হবে, মোর ওয়ান লেখা ছিল তাই রাইট। কনফিউশন হয়েছে। ওকে ওকে ফাইন, দ্যাট ইজ ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে ফাইনাল ইয়াটা আমার কম্পিউটারের, আমার মেইন মডিউলটা আমি এখানে লিখে দিয়েছি। অনুরূপ টেস্ট মডিউলটা আপনারা লিখে বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সো ঠিক আছে গাইস, থ্যাংক ইউ। আজকে আর আমরা নতুন কোনো কিছু শিখছি না, আমি তাহলে আপনার